আচ্ছা তাহলে এটা টাইম ফাস্ট মনে হয় বাকি আছে ইন্টারনেট কানেকশন বলছে আনস্টেবল দুঃখজনক তো টাকা নেয় ইন্টারনেট কানেকশনে আনস্টেবল ম্যাম আমার এই ল্যাপটপটাতে ক্যামেরার সমস্যা ক্যামেরা অন হচ্ছে না এটাতে ক্যামেরা ডিস্টার্ব আছে কি হচ্ছে ক্যামেরায় মানে আমি অন্য ল্যাপটপে ক্লাস করতাম ম্যাম আজকে আরেকটা ল্যাপটপে বসেছি তো এটাতে ক্যামেরা একটু প্রবলেম আছে দেখা যায় না ওকে বন্যা কেমন আছো জি আসসালামু আলাইকুম ম্যাম আসি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো তো জি ম্যাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই এখন চ্যালেঞ্জিং ভালো থাকাটাই জি ম্যাম তার চেহারা না দেখতে পেলে তো হয় না হ্যাঁ একটা হাসি হাসি চেহারা এখানে দেখা যাচ্ছে এটা কি এনাফ জি ম্যাম ওকে কাজী হাবিব কি হলো তার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ম্যাম আলহামদুলিল্লাহ দিয়েছি দিয়েছো জি ম্যাম ভালো হলেই ভালো কারণ এক্সট্রা ডিপার্টমেন্টাল তো এগুলো ভালো না করলে যে ডিপার্টমেন্টাল ওরা ম্যাম কথা বোঝা যাচ্ছে না মাত্র স্টুডেন্ট তার সবাই না তাহলে কি ক্লাস নিচ্ছে লাগে না পার্টিসিপেট না করলে ভালো লাগে না পূরণ করতে হবে কাজী হাবিবকে একটু ফোন করো এত দেরি করলে হবে না ক্লাস শুরু দেরি করে হলে শেষ হতে দেরি হবে আজকে তো ফ্রাইডে তাই না অনেক কাজ থাকে সবারই অনেক কাজ আছে আজকে প্রথম ক্লাস অনেকগুলো কথা বলার আছে তোমাদের সাথে আইরিন মন খারাপ নাকি মুখে হাসি নেই কেন মুখে হাসি নেই কেন এই করোনার মধ্যে হাসাটা অনেক গুরুত্বপূর্ণ হাসতে হবে আমাদেরকে হাসি খুশি থাকতে হবে আবার তো ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে দেখেছো রাজশাহী খুলনার অঞ্চলের অবস্থা ভয়ঙ্কর আমার তো ভীষণ প্রতিদিনই একটা আশঙ্কা লাগছে রাজশাহী খুলনা সাতক্ষীরা এদের এইসব মানুষদের জন্য ম্যাম কথা বলেছি জয়েন করবে এখানে এখনো জয়েন করছে না কাজী হাবিব ইউ উইল বি ডিসক্রেডিটেড কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো সবাইকে থাকা জরুরি সেশনের শেষে কিছু বলবো কিছু প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই কি পরীক্ষা দিয়েছো তো আইরিন পরীক্ষা দিয়েছো জি ম্যাডাম পরীক্ষা দিয়েছি ভালো হয়েছে কি পরীক্ষা ছিল কি পরীক্ষা ছিল ম্যাডাম এসপিএসএস এর প্র্যাকটিক্যাল পার্ট কিন্তু এটা রিটেন হয়েছে আচ্ছা তো ভালো দিতে পেরেছো তো জি ম্যাডাম পেরেছি ভালোভাবে পাস করতে পারবে তো ম্যাডাম পাস করব মানে ওই আমার তো একটু ল্যাপটপ এগুলাতে একটু দুর্বলতা আছে তো পাস করব ম্যাডাম এক পাস করলেই হলো ভবিষ্যতে যাতে এসপিএসএস ব্যবহার করে ডাটা অ্যানালাইসিস করতে পারো জি ম্যাডাম মেরি তোমার ভিডিও কি কাজ করবে না তোমার সাথে দেখা হবে না আমাদের ম্যাম এই মোবাইল এই ল্যাপটপটাতেই সমস্যা আমার যে ল্যাপটপটা আমি রেগুলার বসি ওইটা আজকে নাই বাসায় হ্যাঁ তাছাড়া তুমি আমার মনে হয় ইসে ক্যামেরাগুলো ভালো স্মার্টফোনে কিন্তু ভালো ক্যামেরা থাকে ওই ক্যামেরাতে জয়েন করতে পারো
কাজী হাবিবের জন্য ওয়েট করছি। কতক্ষণ ওয়েট করবো? এভাবে কি ওয়েট করা যায় বলো? কত সময় পার হয়ে যাচ্ছে। এখানে এই জুমে একটা টাইম থাকা উচিত ছিল। জুম ওপেন করলে এখানে কোনো টাইম দেখা যায় না। সো 11:05 হয়ে গেছে। ক্যানট ওয়েট, লেটস স্টার্ট। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে তোমরা, আমি আজকে এই সেশনটা রেকর্ড করব, ঠিক আছে? কারণ ইউজিসি কিছু গাইডলাইন দিয়েছে, সেখানে আমাদের রেকর্ড করতে হবে, সেটা আপলোড করতে হবে। সে কারণে আজকে আমি এটা রেকর্ড করব, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে আমি রেকর্ডার অন জি ম্যাম। করলাম। ম্যাডাম আমরাও কি রেকর্ড করে রাখবো? তোমরা করতে পারো চাইলে, কোনো অসুবিধা নাই, তোমাদের ইচ্ছা। Recording in progress. তো সবাইকে আমি ওয়েলকাম করছি আজকে আমাদের এই সেশনে। আজকে তোমাদের যে অ্যাডোলেসেন্ট হেলথ 5 ক্রেডিটের কোর্স, এই কোর্সের প্রথম ক্লাস হচ্ছে আজকে। এই ক্লাসটা আরো 2 সপ্তাহ আগে বা এপ্রিল মাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে আমরা ইউজিসি থেকে একটা এমবার্গো দিয়েছিল আমরা পরীক্ষা না নেওয়ার জন্য, যার জন্য তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছিল। সেই পরীক্ষাগুলো শেষ করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই কোর্সটা শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা একটু আমাকে বলবে যে আমি কি সপ্তাহে 2 দিন ক্লাস নিতে পারি তোমাদের, যাতে করে আমরা একটু এগিয়ে যেতে পারি। কারণ জি ম্যাম। এর আগে আমরা যদি শেষ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তাহলে তোমাদের জন্য সুইটেবল ডেটটা কবে আমাকে একটু এক্ষুনি জানাও। আইরিন, প্রত্যেকে আলাদা আলাদা করে বলো যে এই দিনে নিলে। ম্যাডাম আমার জন্য বৃহস্পতিবার হচ্ছে হাফ ডে থাকে, তো বৃহস্পতিবার আমি হচ্ছে 3টার পর থেকে বাসায় থাকি। বৃহস্পতিবার শুক্রবার পারবো ম্যাডাম। কিন্তু শুক্রবার তো ক্লাস হচ্ছে, শুক্রবার জি ম্যাডাম 2 দিন হচ্ছে বৃহস্পতিবার পারবো ম্যাডাম। বৃহস্পতিবারে বন্যা কি বলে, বৃহস্পতিবারে যদি আমরা ক্লাস নেই? ম্যাম বৃহস্পতিবার নিলে রাতে নিলে জি ম্যাম, ভালো আমার হয়। জন্য বৃহস্পতিবারে সুবিধা হয়। বন্যাকে শুনতে পাচ্ছি না। মেরি মমতাজ বলো। ম্যাম বৃহস্পতিবারে ক্লাস নেওয়ার কথা বলছি। ম্যাম বৃহস্পতিবার করতে পারবো, কিন্তু সেটা রাতে হলে ভালো হয়। রাতে কটার ম্যাম সময়? বৃহস্পতিবার রাতেই ভালো ঠিক হয়। আছে, রাতে। বন্যাও বললো রাতে কটার সময়, কটার টাইমটা বলো। 8টা। ম্যাডাম মাগরিবের পর থেকে যে কোনো টাইমে হলে আমাদের কোনো সমস্যা। মাগরিবের পর থেকে যে কোনো টাইমে। জি ম্যাম। তো আমরা একটা সময় ঠিক করি তাহলে 7:30টায়। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাডাম। 7:30টায়, কারণ মাগরিবের নামাজ পড়তে পড়তে 7:15 বেজে যায়। ঠিক আছে, তাহলে 7:30টায় আমরা শুরু করতে পারবো। 7:30 থেকে 8:30 পৌনে 9টা ধরো, ম্যাক্সিমাম 9টা যদি। ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস তো। তাহলে আমরা যদি 7:30টায় শুরু করি, 8:30 9টা পর্যন্ত অন্তত সেশন নেওয়া সম্ভব হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে বৃহস্পতিবার আমরা এগ্রি করলাম, এটা হাবিবকে জানাবো। আচ্ছা, এই সেশনে আমার সাথে কে কাজ করবে জেনারেল মনিটর হিসেবে? তোমাদের মধ্যে অন্য মমতাজ করেছে না করেছে, আর কেউ করতে আগ্রহী কিনা? না হলে আমাকে চুজ করতে হবে। আইরিন আছে। আইরিন, তুমি কি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে আগ্রহী? ম্যাডাম আমি তো আগ্রহী, কিন্তু আমার তো ওই যে একটু টেকনিক্যাল জিনিসগুলোতে প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি একটু ভয় পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি না পারলে আমরা হাবিবকে জিজ্ঞেস করবো। হাবিব বোধহয় মনিটর ছিল না, ছিল? না হাবিবকে জানতে চাই। তো আমার কাছে, আমি দুজনের সাথে কাজ করে খুবই কমফোর্টেবল। বন্যাও আমাকে অনেক সহযোগিতা করেছে, মেরিও করেছে। তো কাজী হাবিব যে তাহলে এবার এই সেশনে আমার সাথে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে, যার সাথে আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা আমি ক্লাস শেষে বলবো, যেহেতু হাবিব এখনো জয়েন করেনি, আশা করি শেষে কি কি করতে হবে সেটা আমি আবারও তাকে বলবো। ঠিক আছে, তাহলে আমরা ঠিক করলাম কাজী হাবিব এবার আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা সপ্তাহে 2 দিন করে সেশন করব। একদিন হলো শুক্রবারে সকালে এই যে 11টায় শুরু করছি, আরেকদিন হলো বৃহস্পতিবারে 7:30, বৃহস্পতিবারে সন্ধ্যা 7:30। ঠিক আছে? জি ম্যাডাম। সবাই যারা এখানে আছি আশা করি এগ্রি করছি, এবং হাবিব আশা করি এগ্রি করবে। আচ্ছা, আর একটা বিষয় তোমাদের রিমাইন্ডার দিতে চাই, সেটা হলো তোমাদের থিসিস। তোমাদের থিসিস কিন্তু এখন
প্রোটোকল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তোমাদের তিনজনের কাছ থেকে, আইরিন, বন্যা এবং মেরি, তিনজনই কিন্তু তোমরা প্রেজেন্টেশন হয়েছিল। মেরি জি না ম্যাডাম, আমাদের হয়নি। হয়নি, তাহলে দেরি না আমরা করে দিতে পারিনি ম্যাডাম, আমাদের জন্যই হয় না। এখন কি রেডি আছে কিনা তোমাদের টাইটেল, টপিক ইত্যাদি কি রেডি করতে পেরেছো? ম্যাডাম আমারটা হচ্ছে টপিকস, এইমস, অবজেক্টিভস আর মেথোডোলজিটা গুছিয়েছি। লিটারেচার রিভিউ এর গুলো আমি লিটারেচার গুলো তো পরে হলেও চলবে, তোমাকে তো এখন প্রোটোকলটা, যেটা রিসার্চ প্রোটোকল, এটা অ্যাপ্রুভ করার জন্য একটা কমিটি জমা দিতে হবে। সুতরাং তার আগে তুমি আমাদের সাথে প্রেজেন্টেশন করবে ফাইনাল করার জন্য, ঠিক আছে? কোর্স ওয়ার্ক শেষ হয়ে যাচ্ছে, আর কয়টা কোর্স ওয়ার্ক বাকি আছে বলো তো? কয়টা কোর্স বাকি আছে? আমাদের ম্যাডাম শুধু অ্যাডোলেসেন্ট হেলথ এইটাই বাকি আছে ম্যাডাম। আর হচ্ছে আমাদের ইয়াতে একটা হচ্ছে ম্যাডাম ওই প্রোটোকল প্রেজেন্টেশন একটা লেখা আছে, ওইটা মনে হয় রিসার্চের, ওইটা বুঝতে পারিনি ম্যাডাম। এটা মনে হয় রিসার্চ প্রোটোকল প্রেজেন্টেশন, আর বাকি সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম। অ্যাডোলেসেন্ট হেলথ এটাই হচ্ছে লাস্ট কোর্স তোমাদের, তাই না? জি ম্যাডাম, জি ম্যাডাম। ডিপার্টমেন্টাল কোনো কোর্স আছে? তুমি ভালো করে সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে? না ম্যাডাম, আমাদের সবগুলো আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম। ওকে ফাইন, তাহলে তোমাদের থিসিস নিয়ে তোমরা যদি দেরি করো সেক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন করতে অনেক দেরি হয়ে যাবে। জি ম্যাডাম। থিসিস কমপ্লিট না হওয়া পর্যন্ত তো আমরা পারবো না। তোমরা তো অলরেডি কাজ শুরু করেছো, কিন্তু এটা কমপ্লিট না করতে পারলে আগামী 1 বছরের মধ্যেও তোমরা গ্রাজুয়েশন করতে পারবে না, ঠিক আছে? আমরা আশা করি যে আমাদের সেশন জ্যাম হবে না, কোনো লস ছাড়াই তোমরা গ্রাজুয়েশন করতে পারবে, ডিপেন্ড করছি তোমাদের উপরে। সুতরাং থিসিস প্রোটোকলটা কাজী হাবিব কিন্তু করেছে, ও জমাও দিয়েছে। সো তোমরা কিন্তু তিনজনই কিন্তু পিছিয়ে আছো। তিনজনকে রিমাইন্ডার দিচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে তোমরা প্রোটোকল রেডি করে একটা আমরা প্রেজেন্টেশনের ডেট দিব, ঠিক আছে? জি ম্যাডাম। জি ম্যাম। না মেরি, আইরিন, তিনজনকেই বলছি। জি ম্যাডাম। ওকে, তাহলে হাবিব তোমাকে আমি ওয়েলকাম করছি, এবং তুমি জয়েন করেছো অনেক দেরি করে। তোমার টাইমিংটা বলছি কত দেরি করে, 10 মিনিট হয়ে গেছে, 10-12 মিনিট হয়ে গেল। হাবিব ম্যাডাম সরি ম্যাডাম, আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার জুম মিটিং করলে ভালো হয়। রেসপন্ড করতেছিল না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, এটা মানে পেন্ডিং দেখাচ্ছে, আবার আমি তোমাকে দেখতে পাচ্ছি না হাবিব। অন করতেছি না। হাবিব আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি 12 মিনিট হয়ে গেছে তুমি জয়েন করতে, এত দেরি করলে আমরা তো পিছিয়ে যাব। সরি ম্যাডাম, কিন্তু আমি চেষ্টা করতেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেইনটেইন করা। তোমার কি কোনো প্রবলেম ছিল যার জন্য দেরি হলো? হ্যাঁ ম্যাডাম, আমি এতক্ষণ ট্রাই করতেছিলাম, কিন্তু নেটওয়ার্ক অনেক স্লো। সেশন শুরু করার আগে তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি এবার ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। ক্লাস রিপ্রেজেন্টেটিভের কাজ হচ্ছে এই যে কে কে প্রেজেন্ট থাকছে, কটা সেশন হচ্ছে, কত সময় ধরে সেশনগুলো হচ্ছে, কে কে প্রেজেন্ট থাকছে, এই যে পার্সেন্টেজ শিটটা মেইনটেইন করতে হবে তোমাকে। এট দি এন্ড অফ দিস কোর্সের শেষে তুমি আমাকে এটা পাঠিয়ে দিবে, একটা এক্সেল শিটে মেইনটেইন করতে পারো বেস করে। সিদ্ধান্ত নিয়েছি তুমি আসার আগে যে আমরা 2 দিন সেশন হবে আমাদের, কারণ যেহেতু আমরা পিছিয়ে আছি। এটা শেষ হয়ে যাওয়ার কথা জুনে বা জুলাইয়ের ফার্স্ট উইকে, যদি আমরা এর আগে অন্তত শেষ করতে পারি, তাহলে সেশন না করলে হবে না, কারণ এটা কিন্তু অনেক বড় একটা কোর্স, ঠিক আছে? 5 ক্রেডিটের কোর্স, 3 ক্রেডিট হচ্ছে তোমার থিওরিটিক্যাল আর 2 ক্রেডিট প্র্যাকটিক্যাল। সুতরাং এই 3 ক্রেডিট কোর্স করতে হলে তোমাদেরকে অনেক বেশি ক্লাস করতে হবে, কমপক্ষে 10টা ক্লাস করতে হবে, 2 ঘন্টা করে একটা ক্লাসে। ওকে, তাহলে আমরা বৃহস্পতিবারে সন্ধ্যা 7:30টায় ক্লাস করব এবং শুক্রবারে সকালে ক্লাস করব। 2 দিন আমরা নির্ধারণ করেছি। পরবর্তীতে অ্যাসাইনমেন্টের কি হবে, টাইটেল, টপিক, তোমরা কে কোন বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট করবে, আমি এক্সপেক্ট করব এবার আরো বেটার অ্যাসাইনমেন্ট। দায়সারা অ্যাসাইনমেন্ট করবে না, অবশ্যই এটা ভালো অ্যাসাইনমেন্ট গুলো করবে
আমরা যে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের কাছে কি গাইডলাইন আছে হাউ টু রাইট অ্যাসাইনমেন্টের গাইডলাইন যেটা আছে সেটা যদি না থাকে তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই গাইডলাইন অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে। হাবিব, তাহলে আমরা আর দেরি না করে আমাদের আজকের সেশন শুরু করি। আজকের সেশনের টাইটেল হচ্ছে অ্যাডোলেসেন্ট ইন্ট্রোডাকশন টু অ্যাডোলেসেন্ট হেলথ। ওকে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমাকে একজন বলো হাবিব, তুমি দেখতে পাচ্ছো? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখন আগেই বলে রাখছি, নেটওয়ার্ক কানেকশন খুবই দুর্বল থাকে। আমি অনেক স্ট্রং নেটওয়ার্ক কানেকশন অনেক বেশি টাকা দিয়ে কিনছি, তারপরেও তারা কোয়ালিটি মেনটেন করছে না। এখন সেই বিষয়টা তো আমাদের হাতে নেই। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে যদি কখনো এটা ধরো চলে গেল, অনেক সময় দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আবার ফেরত আসে, সো একটু অপেক্ষা করতে হবে, চলে না যে। তারপরে যদি অনেক বেশি দেরি হয় তাহলে ক্লাস রিভিউ হাবিব আমার সাথে যোগাযোগ করবে, আমি জানিয়ে দেবো যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুলি সেশনটা করতে পারবো। তাহলে আমরা মূলত এখানে বেসিক ফ্যাক্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে ফোকাস করব। তো শুরুতেই হচ্ছে লার্নিং অবজেক্টিভস। Can I request you to read out the learning objectives, please? Okay, madam. The learning objectives are: at the conclusion of the presentation, the students will have learned definition of adolescence and stages of adolescence, importance of adolescent health, basic fact of adolescent health, growth and development of adolescent. Okay, so very simple আমাদের অবজেক্টিভস গুলো, চারটা মাত্র অবজেক্টিভস। সেশনের শেষের দিকে আমরা আবার এই অবজেক্টিভস গুলো রিভিউ করব যে আসলে কি আমরা এই অবজেক্টিভস অ্যাচিভ করতে পেরেছি কিনা। ওকে, তো সবাই খুব মনোযোগ দিয়ে, এবং আমি আশা করব যে তোমরা পার্টিসিপেট করবে, ডিসকাশনে পার্টিসিপেট করবে। তো প্রথমে যদি আমরা বলি অ্যাডোলেসেন্স বলতে কি বোঝায়, কাদের কি বোঝায়, এটা তো সবাই তোমরা জানো, তাই না বন্যা? জি ম্যাম। তুমি বলো তাহলে অ্যাডোলেসেন্ট কাদেরকে বলে? Definition of adolescence. Adolescence is a transitional stage of physical and mental development that occurs between childhood and adulthood. According to WHO, 10 to 19 years of age are considered adolescence. ওকে, তাহলে এই এজ গ্রুপটা 10 to 19 ইয়ার্সটা হচ্ছে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ। ওকে, এই অ্যাডোলেসেন্টকে আমরা কয়েকটা স্টেজেস অফ অ্যাডোলেসেন্স আছে, কয়েকটা স্টেজে আমরা ভাগ করতে পারি। ওভারঅল অ্যাডোলেসেন্ট পিরিয়ড হচ্ছে 10 to 19 ইয়ার্স, এটা তোমরা সবাই জানো। ভেরি গুড। সো এই পিরিয়ডটাকে প্রথমে আর্লি অ্যাডোলেসেন্স, অর্থাৎ প্রথম 3 বছর 10 to 13 ইয়ার্সকে কনসিডার করা হয় আর্লি অ্যাডোলেসেন্স। এরপরে আসছে মিডল অ্যাডোলেসেন্স, দ্যাট ইজ 14 to 16 ইয়ার্স, another 3 years. Then late adolescence, another 3 years, 17 to 19 years. তাহলে 3 years 3 করে ক্যাটাগরাইজ করা হয়েছে এখানে। ওকে, সো এটাই হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডোলেসেন্স এজ গ্রুপ। সো এর বাইরে ইয়থ বলতে আমরা কি বুঝি? আমরা যখন এই শব্দটা ব্যবহার করি ইয়থ, তখন আসলে আমরা কি মিন করি? কোন এজ গ্রুপকে ইয়থ বলা হয়? ইয়থ বলা হচ্ছে 15 to 24 ইয়ার্সকে। তার মানে কি এর মধ্যে 10 to 19 ইয়ার্স তো এর মধ্যেই আসছে, তাই না? তাহলে ইয়থের মধ্যেই কিন্তু অ্যাডোলেসেন্ট গ্রুপটাও আসছে। অ্যাডোলেসেন্ট কোন অ্যাডোলেসেন্ট গ্রুপটা আসছে? 14 এর পরে যারা, অর্থাৎ মিডল অ্যাডোলেসেন্টের পরে। মিড অ্যাডোলেসেন্ট যেহেতু 14 থেকে শুরু হচ্ছে, মিড অ্যাডোলেসেন্ট পর থেকে ইয়থ শুরু হচ্ছে, মিড অ্যাডোলেসেন্ট আপ টু 24 ইয়ার্স পর্যন্ত। আর যখন বলা হয় ইয়াং পিপল, তখন আমরা কি মিন করি? তখন ফুল অ্যাডোলেসেন্ট এজ গ্রুপটাকে ইনক্লুড করা হয়, অর্থাৎ 10 to 19 ইয়ার্স তো আছেই, প্লাস 24, অর্থাৎ অ্যাডোলেসেন্ট মধ্যে হচ্ছে ইয়থ প্লাস অ্যাডোলেসেন্ট, দুটা গ্রুপ মিলিয়ে হচ্ছে ইয়াং পিপল। সো এখন অনেক বেশিরভাগ প্রজেক্টই কিন্তু ইয়াং পিপলদেরকে টার্গেট করে করা হয়। এই শব্দটা তোমরা পাবে যে ইয়াং পিপল বলা হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে অ্যাডোলেসেন্ট গ্রুপ দ্যাট ইজ 10 to 19 ইয়ার্স তো আছেই, প্লাস ইয়থ গ্রুপটাও আছে আপ টু 24 ইয়ার্স পর্যন্ত, তাদেরকে আমরা ইয়াং পিপল বলছি। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখবো যে অ্যাডোলেসেন্ট শব্দটা বা অ্যাডোলেসেন্স কোথা থেকে আসলে আসলো। এই যে the term adolescence is derived from the Latin word adolescere. Adolescere হচ্ছে একটা ল্যাটিন টার্ম, সেখান থেকেই এই অ্যাডোলেসেন্ট টার্মটা এসেছে। এই অ্যাডোলেসিয়ার মানেটা কি? মিনিং টু গ্রো অ্যান্ড টু ম্যাচিউর।
তার মানে এই যে নামটাই এসছে যে এই সময় তারা গ্রো করছে, এই সময় তারা ম্যাচুরেশন হচ্ছে, এই কারণেই তাদেরকে অ্যাডোলেসেন্ট বলা হচ্ছে। এই যে পিরিয়ড 10 to 19 ইয়ার্স, এটা হচ্ছে পিরিয়ড অফ গ্রোথ অ্যান্ড পিরিয়ড অফ ম্যাচুরেশন। ওকে, সো ইট ইজ কনসিডার্ড এজ পিরিয়ড অফ ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্ট পিরিয়ড আসার আগ পর্যন্ত, অর্থাৎ পার্টিকুলারলি অ্যাডোলেসেন্টের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিউবার্টি, আগ পর্যন্ত কি হয়, তাদেরকে আমরা চিলড্রেন বলি, অর্থাৎ তাদের তখনও শিশুকাল থাকে, চাইল্ডহুড। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যখনই আসলো তখন সে অ্যাডাল্টহুডে রূপান্তরিত হবে, ট্রানজিশন হবে, এখন সে অ্যাডাল্টে পরিণত হবে, অর্থাৎ এখন সে ডিস্টিংক্টলি মেল হবে অথবা ফিমেল হবে। এর আগ পর্যন্ত কিন্তু মেল বা ফিমেল ডিস্টিংটিভ ফিচারগুলো এইভাবে ছিল না, যতটা ডিস্টিংটিভ ফিচার শুরু হচ্ছে কখন থেকে, অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে। ওকে, এই জন্যই এটাকে বলছে যে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাডাল্ট হওয়ার আগের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটি হচ্ছে অ্যাডোলেসেন্স। সো দে আর নো লঙ্গার চিলড্রেন ইয়েট নট অ্যাডাল্টস। তাহলে আমরা কোনো গ্রুপের মধ্যে কিন্তু ফেলতে পারছি না। দে আর নট কনসিডার্ড চিলড্রেন, দে আর নট কনসিডার্ড অ্যাডাল্টস, সো দে আর কনসিডার্ড adolescent. Okay, so it is characterized by rapid physical growth, significant physical, emotional, psychological and spiritual changes. তাহলে একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে র্যাপিড ফিজিক্যাল গ্রোথ। আর কেন বলছে র্যাপিড ফিজিক্যাল গ্রোথ? তার গ্রোথ হচ্ছে, ফিজিক্যাল গ্রোথ হচ্ছে, ইমোশনাল চেঞ্জেস হচ্ছে, সাইকোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, স্পিরিচুয়াল চেঞ্জেস হচ্ছে। সব ধরনের চেঞ্জেসগুলো কখন হচ্ছে? এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, যার জন্য অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা এত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং অ্যাডোলেসেন্ট পিরিয়ডকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস না করি, তাহলে অ্যাডাল্ট লাইফে তার অনেক ধরনের প্রবলেম হয়। সো অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট 1/4 অফ দি পপুলেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের পপুলেশন 4 ভাগের 1 ভাগই হচ্ছে অ্যাডোলেসেন্টস। They are not only in large numbers, but they are the citizens and workers of tomorrow. আমরা জানি আজকে যারা অ্যাডোলেসেন্টস, তারাই পরবর্তীতে সিটিজেন হচ্ছে, তারাই হচ্ছে আমাদের দেশের workforce, তারাই হচ্ছে ওয়ার্কার্স। So the problems of adolescents are multi-dimensional in nature and require holistic approach. তাহলে এই যে এই পিরিয়ডে তাদের যত ধরনের প্রবলেম হবে, প্রত্যেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল প্রবলেম, এবং এই মাল্টি ডাইমেনশনাল প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য আমাদের ন্যারো অ্যাঙ্গেলে বিচার করলে হবে না, ন্যারো অ্যাঙ্গেলে তাকে কাজ করলে হবে না, আমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেল বা হলিস্টিক অ্যাপ্রোচে অ্যাডোলেসেন্ট যে মাল্টি ডাইমেনশনাল যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে। So a large number of adolescents in Bangladesh are out of school, malnourished, get married early, working in vulnerable situation and sexually active. So এগুলো বলছে these are the issues of adolescence, these are the problems of adolescence. কি কি? যেমন আউট অফ স্কুল ড্রপ আউট খুব বেশি হচ্ছে এই সময়, কারণ অনেক, যেহেতু এই যে গেট ম্যারিড আর্লি যেটা হচ্ছে, আর্লি ম্যারেজ যেহেতু হচ্ছে, এই কারণে স্কুল ড্রপ আউটটা অনেক বেশি। ম্যাল নিউট্রিশনটা হচ্ছে, যেহেতু তার গ্রোয়িং পিরিয়ড, তার রিকোয়ারমেন্টটা অনেক বেশি, সেই অনুযায়ী যদি তাকে এডিকুয়েট নিউট্রিয়েন্ট, তার ডিমান্ড ফুলফিল করা না যায়, নিউট্রিশনাল ডিমান্ড, ইন দ্যাট কেস দে ডেভেলপ ম্যাল নিউট্রিশন। সো এই জন্য ম্যাল নিউট্রিশন এটা ভেরি কমন প্রবলেম ডিউরিং দিস পিরিয়ড। এবং যারা ওয়ার্কিং অ্যাডোলেসেন্ট আছে, কারণ এই সময় কিন্তু অনেকেই দেখা যায় যে বাড়ির প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে নিয়োজিত হয়, তাহলে তারা এই যে কাজে ওয়ার্কিং সিচুয়েশনগুলো কিন্তু তাদের জন্য ফেভারেবল হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তারা একটা ভালনারেবল ওয়ার্কিং কন্ডিশনে কাজ করে। সো দে আর এক্সপোজড টু টোব্যাকো অ্যান্ড অ্যালকোহলিক ইউজ। এই সময় তাদের যে চেঞ্জেসগুলো আসে, তারা তখন টোব্যাকো ইউজ করা শুরু করে, অথবা টোব্যাকো যদি করে, অন্যান্য ড্রাগস আছে যেগুলো, সেগুলো তারা অ্যাডিক্টেড হওয়ার চান্স থাকে। তোমরা দেখেছো যে বাংলাদেশে কিন্তু এখন এই বিষয়টা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। যেমন ধরো যে অ্যাডোলেসেন্ট কি বলছে গ্রুপ যেগুলো হচ্ছে, তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। এই গ্রুপটা তাদেরকে বলছে কিশোর গং হিসেবে যে অবহিত করছে। সো এই সমস্ত গংরাই কিন্তু বিভিন্ন টোব্যাকো, অ্যালকোহল অ্যাডিক্টস হচ্ছে, এবং পরবর্তীতে তারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যাচ্ছে। সো নিউট্রিশনাল হেলথ during adolescence is important for supporting the growing body of the preventing further health problems. তাহলে কেন ইম্পর্টেন্ট নিউট্রিশন? কারণ হচ্ছে যে তার যেহেতু গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এই সময় যে তার র্যাপিড ফিজিক্যাল চেঞ্জেস গুলো আসছে, একে যদি আমি অ্যাডিকুয়েটলি সাপোর্ট করতে চাই, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশনটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে কি হবে? যদি তারা অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন ইনশিওর করা যায়, তাহলে পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে তাদের যে ধরনের হেলথ প্রবলেমগুলো হতে পারে, সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো, লাইক হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিস, এই ধরনের যে ক্রনিক ডিজিজ যেগুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে শুরু হয়ে যায়। সো এই যে এগুলোকে আমরা প্রিভেন্ট করার জন্য তার নিউট্রিশনটাকে ইনশিওর করতে হবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে।
ওকে, তাহলে মোটামুটি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জানলাম এখানে যে অ্যাডোলেসেন্টদের কি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সো এখন আমরা বলবো ওয়াই অ্যাডোলেসেন্ট হেলথ ইজ ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেও কিন্তু আমরা কেন অ্যাডোলেসেন্ট হেলথ গুরুত্বপূর্ণ, কেন ওই পিরিয়ডটাকে আমরা এত গুরুত্ব দিব, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই এখানেও চলে এসছে। এর বাইরে যেমন অ্যাডোলেসেন্ট ইজ এ ক্রিটিক্যাল ট্রানজিশনাল পিরিয়ড দ্যাট ইনক্লুডস বায়োলজিক্যাল চেঞ্জেস অফ পিউবার্টি and need to negotiate key developmental tasks such as increasing independence and normative experimentation. এই বিষয়টা যেহেতু একটা ট্রানজিশনাল পিরিয়ড, তাহলে তার চেঞ্জ হচ্ছে, পিউবার্টির চেঞ্জ হচ্ছে, তার র্যাপিড গ্রোথ হচ্ছে, র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং এই সময় তাকে আমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, তার হেলথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সে প্যারেন্টাল যে ডিপেন্ডেন্স থাকে, চিলড্রেনরা কি হয়, যারা শিশু থাকে তাদের প্যারেন্টাল ডিপেন্ডেন্স থাকে, তারা খাওয়া, থাকা, ঘুম, পড়া সবকিছুর জন্য প্যারেন্টের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আসছে, আস্তে আস্তে চাইল্ডহুড থেকেই তার ধীরে ধীরে প্যারেন্টাল ডিটাচমেন্টটা শুরু হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট লাইফটা শুরু হয়। সে নিজে নিজে তার গোসল করতে পারবে, নিজে নিজে খেতে পারবে, নিজে নিজে ড্রেস আপ করতে পারবে, এই যে তার ইন্ডিপেন্ডেন্স। সো এই ইন্ডিপেন্ডেন্সটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আস্তে আস্তে সে আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়। এবং এই পিরিয়ডটা যেহেতু তার অনেক কিউরিয়াসিটি থাকে, ডেভেলপমেন্ট যে চেঞ্জগুলো হয় তার অনেক কোয়েশ্চেন থাকে, যার জন্য সে কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্টেশন করতে চায়, নরমেটিভ এক্সপেরিমেন্টেশন যেটা বলে, যেমন ধরো সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশন তারা করতে চায়, যেহেতু সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, সে যেহেতু টোব্যাকো এক্সপোজড হয় এই সময়, সে দেখে, তখন সে টোব্যাকো নিয়ে এক্সপেরিমেন্টেশন বা অ্যালকোহল নিয়ে এই ধরনের নরমেটিভ এক্সপেরিমেন্টেশন সে করতে পছন্দ করে। তাহলে এই পিরিয়ডটা কিন্তু তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অনেক বেশি তাদের উপরে যত্ন নিতে হবে, এটা হচ্ছে সোসাইটিরও তার যত্ন নিতে হবে, শুধুমাত্র ফ্যামিলিও না, ফ্যামিলির তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি, এই ফ্যামিলির পরে যে সোসাইটিতে থাকছে, যে স্কুলে যে যাচ্ছে, এদেরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। So while adolescence generally is a healthy period of life, many adolescents are less informed, less experienced and less comfortable accessing family planning, reproductive health services and then adults. তাহলে adolescence যদিও আমরা মনে করি যে বলা হয় যে এই সময়টা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ড, কারণ দেখা যায় চাইল্ডহুডে বিভিন্ন ধরনের আর কি হয়, বিভিন্ন ধরনের সে হেলথ প্রবলেম হয়, অনেক ইনফেকশাস ডিজিজ অনেক বেশি হয়। কিন্তু যখন সে অ্যাডোলেসেন্ট হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের অসুস্থতা কিন্তু ওইভাবে হয় না। অ্যাডোলেসেন্টরা কিছু স্পেসিফিক তোমার রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড কিছু প্রবলেম ছাড়া খুব বেশি জেনারেল হেলথে তারা খুব বেশি একটা অসুস্থ হয় না। সুতরাং এই সময়টা কিন্তু সবচেয়ে হেলদি পিরিয়ড, সেটাই বলছে, জেনারেলি হেলদি পিরিয়ড অফ লাইফ। কিন্তু যেহেতু তাদের ইনফরমেশন থাকছে না, তাদের এক্সপিরিয়েন্স নাই, এবং তারা তাদের বিশেষ করে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস অথবা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে তাদের অ্যাক্সেস নাই, কারণ অ্যাডোলেসেন্টদেরকে অ্যাড্রেস করা হয়, যার ফলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেম, বিভিন্ন ধরনের, তারা যদি ম্যারিড হয় তাহলে অথবা আনম্যারিড হলেও বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো অ্যাডোলেসেন্ট সার্কামস্ট্যান্সেস and needs vary tremendously depending on social and individual characteristics such as age, sexual activity, schooling and employment status, as well as their position within the range of adolescence. তাহলে বলছে যে অ্যাডোলেসেন্টদের যে নিড সেটা ডিপেন্ড করছে ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেসের উপরে। সার্কামস্ট্যান্সেসগুলো কি সোশ্যাল হতে পারে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বয়স অনুযায়ী পার্থক্য হতে পারে, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করতে পারে, তার স্কুলিং আছে কিনা, স্কুল যারা যাচ্ছে বা স্কুলে যাচ্ছে না, এই দুধের মধ্যে পার্থক্য থেকে যাচ্ছে, তাদের এমপ্লয়মেন্ট, যারা যদি এমপ্লয়েড থাকে তাহলে এক ধরনের প্রবলেম হয়, যাদের এমপ্লয়েড না থাকে তাদের আরেক ধরনের। সো এইটার উপরে ডিপেন্ড করতেছে অ্যাডোলেসেন্টের নিড, তাদের কি নিড আছে, এর জন্য ডিফারেন্ট তোমার সার্কামস্ট্যান্সেসের উপরে ডিপেন্ড করছে। আশা করি তোমরা বুঝতে পারছো এ পর্যন্ত। কোনো প্রশ্ন আছে তোমাদের, না বোঝার কোনো বিষয় আছে? জি না ম্যাডাম, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি প্রসিড করি। আর আইসিপিডি কনফারেন্সের কথা তোমরা সবাই শুনেছো। আইসিপিডি কনফারেন্স হয়েছিল 1994। সেখানে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ রাইটস ঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি, ঠিক আছে? তাহলে এই সময় অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ রাইটসটা খুব একটা গুরুত্ব পায়নি, সে কারণে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ রাইটসটা খুবই রিকগনাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখেছি যে আমাদের সারা পৃথিবীতেই একটা কালচার আছে, বয়েজরা সাধারণত দেখা যায় যে তারা মোর অটোনোমাস স্ট্যাটাস এনজয় করে, তারা মোবিলিটি থাকে, তারা যখন যেখানে ইচ্ছে যেতে পারে, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য এবং অন্যান্য অনেক দেশেও একই অবস্থা।
তাদের অনেক ধরনের অপরচুনিটি থাকে, সুযোগ সুবিধা থাকে, খেলাধুলার সুযোগ সুবিধা, বাইরে যাওয়ার সুযোগ সুবিধা, যার জন্য খেলতে পারছে তারা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে তারা জয়েন করতে পারছে। সুতরাং তাদের ক্ষমতাটা কম্পারেটিভলি একটু বেশি থাকছে তাদের সাথে কম্পেয়ার করে গার্লসদের সাথে কম্পেয়ার। গার্লসরা দেখা যাচ্ছে, বিশেষ করে গার্লসরা সবসময় ডিপ্রাইভ থাকতেছে, এই ধরনের অ্যাডভান্টেজ গুলো থাকছে না। অর্থাৎ তারা বাইরে যেতে পারছে না, তাদের সোশ্যাল গ্যাদারিং এ যেতে পারে না, তাদের অটোনোমাস অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। কিন্তু একটা ছেলেরা কিন্তু কম্পারেটিভলি বয়েজরা কিন্তু বেটার অবস্থা মেয়ের গার্লসদের চেয়ে, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখানে আলোচনা হলো, টোটাল বিষয় থেকেই কিন্তু আমি জানতে কেন আমরা বলছি যে এই সময়টা গুরুত্বপূর্ণ। আমরা লাস্টে আমরা আসবো, আমি আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এখন বাংলাদেশের কি অবস্থা, কারেন্ট সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, এটা একটু পড়ে শোনাও। এখানে এক্সপ্লেইন করার তেমন কিছু নাই। মেরি, তুমি একটু পড়ে শোনাও। About 25% of total population belong to the age group 10 to 19 years in Bangladesh. Among them, 52% are male and 48% are female. About 30% of adolescents are married by age 15 and about 60% are married by age 18, legal age of marriage. তো এটা হলো বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন। কন্টিনিউ করো। Adolescent pregnancies 58% constitute. Continue, please. Adolescent pregnancies 58% constitute a major portion of maternal death in Bangladesh. Adolescent boys are more exposed to substances use than girls. Maximum adolescent has limited access to health service. So এটা মোটামুটি একটা সিচুয়েশনের কথা আমরা জানতে পারছি। কন্টিনিউ। Adolescents with no or low level of education experience higher fertility rates than those with higher education. The poorest adolescents experience higher fertility rates than the richer adolescents. 45% of 15 to 24 years old and 35.3% of 15 to 19 years olds in urban areas have experienced physical violence. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল ভায়োলেন্স অনেক বেশি হচ্ছে। 45% কম বয়সী যাদের 15 to 24 তাদের মধ্যে অনেক বেশি হচ্ছে। একটু বয়স যখন বাড়ছে তখন ফিজিক্যাল ভায়োলেন্সটা কিছুটা কমছে। তাহলে দেখো 45% অর্ধেকের প্রায় অর্ধেকের মতন ছেলেমেয়েরা যারা ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়, পার্টিকুলারলি আরবান এরিয়া। ফার্টিলিটি কাদের বেশি? যারা পুয়ার অ্যাডোলেসেন্ট, তাদের মধ্যে ফার্টিলিটি রেট হাই রিচ অ্যাডোলেসেন্টদের চেয়ে। ওকে, আর আরেকটা হচ্ছে এডুকেশন, যাদের লো লেভেল অফ এডুকেশন তাদের ফার্টিলিটি বেশি থাকছে, যাদের হায়ার এডুকেশন। এটা অ্যাডাল্ট পপুলেশনেও কিন্তু একই পিকচার, খুব বেশি ডিফারেন্ট না। সো তাহলে আমরা কিছু বেসিক ফ্যাক্টস, থ্যাংক ইউ ম্যারি। সো লেট আস টক অ্যাবাউট বেসিক ফ্যাক্টস অফ অ্যাডোলেসেন্ট হেলথ। দ্য স্টেট অফ অ্যাডোলেসেন্ট হেলথ, 1 in every 5 people in the world is an adolescent. সারা পৃথিবীতেও প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ থাকে অ্যাডোলেসেন্ট। ওকে, 85% of them live in developing countries. যেহেতু আমরা জানি পপুলেশন পিরামিডে ডেভেলপিং কান্ট্রিতে কি হচ্ছে, কম এজ গ্রুপের পিপলটা বেশি। তাহলে কম এজ গ্রুপ অ্যাডোলেসেন্ট তাহলে ম্যাক্সিমামই ডেভেলপিং কান্ট্রিতে থাকবে। এই জন্যই দেখা গেছে যারা পৃথিবীতে যারা টোটাল অ্যাডোলেসেন্ট তাদের মধ্যে 85%ই হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। So এর মধ্যে nearly 2/3 of premature deaths and 1/3 of the total disease burden in adults are associated with condition and behavior that begin in youth. এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝাটা, যে ইয়থ পিরিয়ডে অথবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে সমস্ত তার অসুবিধাগুলো হয় সেখানের সাথে একটা তার অ্যাডাল্ট লাইফে যে ডিজিজগুলো হয়, বিশেষ করে ক্রনিক ডিজিজ যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ হয়, সেগুলো টোটাল বার্ডেন যে অ্যাডাল্ট পিরিয়ডে যে বার্ডেনটা তার 1/3 বার্ডেনই কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে? অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে। অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যেহেতু তার আনহেলদি হয়, তার অ্যাডিকুয়েট নিউট্রিশন যদি কভার না করা হয়, সে যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকে, সে বিভিন্ন ধরনের যদি রিস্ক মধ্যে যায়, ইন দ্যাট কেস তার সাথে একটা রিলেশনশিপ আছে ইয়থ পিরিয়ডে তার বিহেভিয়ার। এবং এই যে প্রিমেচুর ডেথ যদি হয় সেটা কিন্তু শুরু হচ্ছে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে অথবা ইয়থ পিরিয়ডে শুরু হচ্ছে। 2/3 প্রিমেচুর ডেথের সাথে রিলেশনশিপ হচ্ছে
এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার বিহেভিয়ার। 1/3 টোটাল ডিজিজ বার্ডেন ইন অ্যাডাল্টস সেটার সাথে রিলেশনশিপ হচ্ছে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার যে বিহেভিয়ার। So it includes tobacco use, lack of physical activity, unprotected sex, exposure to violence. কয়েকটা ফ্যাক্টরের কথা বলেছে, কি কি ফ্যাক্টর অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যদি হয় সেগুলোর সাথে অ্যাডাল্ট পিরিয়ডে তার যে ডিজিজ এবং ডেথের সাথে রিলেশনশিপ। টোবাকো ইউজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল যদি এক্সপোজার হয় তাহলে কি হবে, তার এসটিআই এইচআইভি হওয়ার চান্স আছে। তাহলে কি হবে, তার প্রিম্যাচিউর ডেথ হওয়ার চান্স আছে। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকে, টোবাকো ইউজ যদি করে তাহলে কি হবে, তার হাইপারটেনশন হওয়ার চান্স আছে, তার হার্ট ডিজিজ হওয়ার চান্স আছে। ওকে, এবং যারা ভায়োলেন্সে এক্সপোজ হচ্ছে তারা প্রিম্যাচিউর ডেথ হওয়ার চান্স আছে। তাহলে এটাই আসলে বলা হচ্ছে যে এই সময়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এখানেও তুমি সেটা দেখতে পাচ্ছ। এইচআইভি অ্যান্ড ইয়াং পিপল, এটা কাজী হাবিব একটু পড়ে শোনাও। এইচআইভি অ্যান্ড ইয়াং পিপল। HIV and young people. Young people aged 15 to 24 accounted for an estimated 45% of new HIV infections worldwide in 2007. They need to know how to protect themselves from HIV and have the means to do so. Better access to testing and counseling will inform young people about their HIV status, help them get the care they need, and avoid further spread of the virus. এটা তো তোমরা বুঝতেই পারছো যে এইচআইভি ইনফেকশন এত বেশি অ্যাডোলেসেন্ট পপুলেশনে, আই মিন ইয়াং পপুলেশন, কারণ ইয়াং 24 ইয়ার্স পর্যন্ত ইনক্লুড করা হচ্ছে। ইয়াং পপুলেশন এইচআইভি ইনফেকশন ভেরি হাই। সো ইন দ্যাট কেস তাকে ইনফরমেশন জানানো, তার টেস্টিং করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার যদি আমরা অ্যাভয়েড করতে চাই যাতে ফার্দার স্প্রেড অফ দি ভাইরাস। আর্লি প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। আইরিন, তুমি একটু এইগুলো পড়ে শোনাও, কি অবস্থা আর্লি প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। আইরিন, thank you, Kaji Habib. Okay. About 16 million girls aged 15 to 19 give birth every year and 11% of all births worldwide. The vast majority of birth to adolescents occur in developing countries. The risk of dying from pregnancy-related causes is much higher for adolescents than for older women. এটা তো পরিষ্কারভাবে বুঝতেই পারছো যে খুব সহজভাবে বলা হয়েছে যে বেশিরভাগ বার্থ যেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট সেগুলো তারা ডেভেলপিং কান্ট্রিতে বাস করে, কারণ ডেভেলপিং কান্ট্রিতে ম্যাক্সিমাম মেজরিটি অ্যাডোলেসেন্ট সবচেয়ে বেশি কোথায় বাস করে, ডেভেলপিং কান্ট্রিতে। তাই মেজরিটি অ্যাডোলেসেন্টদের যে বার্থ হচ্ছে সেটাও ডেভেলপিং কান্ট্রিতেই হবে। ওকে, বুঝতে পারছো? এবং যেহেতু টিনেজ প্রেগনেন্সি ম্যারেজ বেশি হাই ডেভেলপিং কান্ট্রিতে, আর্লি ম্যারেজ বেশি হাই, যার ফলে তাদের বার্থও অনেক বেশি হচ্ছে। এখানে কত বার্থ হচ্ছে টোটালি 16 মিলিয়ন 15 থেকে 19 বছর, অর্থাৎ যারা মিডল অ্যান্ড লেট অ্যাডোলেসেন্ট তাদের মধ্যে বার্থ হচ্ছে 16 মিলিয়ন, অথবা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডে যত বার্থ হচ্ছে তার 11%। তুমি চিন্তা করে দেখো যে কত হাই, এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। ম্যালনিউট্রিশন, কন্টিনিউ করো আইরিন। Many boys and girls in developing countries enter adolescence undernourished, making them more vulnerable to disease and early death. Conversely, overweight and obesity, another form of malnutrition with serious health consequences, is increasing among other young people in both low and high income countries. ম্যালনিউট্রিশন বলছে একদিকে তোমার আন্ডারনারিশড হচ্ছে, তাই না? এটা চিলড্রেনদের মধ্যেও কিন্তু একই অবস্থা। অন্যদিকে কি হচ্ছে, ওভারওয়েট এন্ড ওবেসিটি হচ্ছে, তাই না? এই ওভারওয়েট ওবেসিটি এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কেন? এই যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, বিশেষ করে আরবান এরিয়াতে, তাই না? ওবেসিটি এন্ড ওভারওয়েট অনেক বেশি। আগে কিন্তু আমরা এত বেশি ওভারওয়েট ওবেস বাচ্চাদের দেখতে চিলড্রেন বা অ্যাডোলেসেন্টদের দেখতে পেতাম না। এখন কিন্তু অনেক এরকম ওভারওয়েট ওবেসিটি। কালকে এক বাসায় গিয়েছিলাম, তার দুটো বাচ্চাই ওভারওয়েট এন্ড ওবেসিটি, একটা বাচ্চা ওবেস আর একটা বাচ্চা ওভারওয়েট। সো ভেরি কমন অ্যাকচুয়ালি ওভারওয়েট ওবেসিটি among adolescent population. You করবো ম্যাডাম। Adequate nutrition and healthy eating and physical exercise habits at this age are foundation for good health in adulthood. এই যে আমরা বলছি বারবার যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের হেলথের সাথে অ্যাডাল্ট পিরিয়ডের হেলথের একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে।
তাহলে এই যে ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে অ্যাডাল্টহুডের ফাউন্ডেশন ফর গুড হেলথ ইন অ্যাডাল্টহুড, এটা তৈরি হচ্ছে কখন? এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ফিজিক্যালি এক্সারসাইজ কিভাবে হ্যাবিট আমরা যখন ফাউন্ডেশনটা বাড়বে। তৈরি করব? যদি হেলদি ইটিং হ্যাবিট হয়, যদি ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা এনশিওর করতে পারি, তাহলেই আমরা একটা গুড হেলথের জন্য যা প্রয়োজন অ্যাডাল্ট লাইফে সেই ফাউন্ডেশনটা তৈরি করতে পারি। সো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অবশ্যই হেলদি ইটিং হ্যাবিট দরকার, এডিকুয়েট নিউট্রিশন দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশন, যাতে ওভারওয়েট হবে, ওবেসিটিও হবে না, ম্যালনিউট্রিশনও হবে। সো অ্যাপ্রোপ্রিয়েট এডিকুয়েট নিউট্রিশন দিতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে। কিন্তু আমরা এখন দেখি আর সবচেয়ে বেশি প্যান্ডেমিক সিচুয়েশনে আক্রান্ত হচ্ছে কারা? এই অ্যাডোলেসেন্ট গ্রুপরা, যারা স্কুলে কলেজে যেত। তাহলে এদের মধ্যে দেখা যায় একেবারেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই এবং তারা ভীষণভাবে গেমের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, অথবা সারাক্ষণ তারা ডিভাইসের সাথে থাকছে, যার ফলে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই নাই, স্কুলে যাচ্ছে না, দৌড়াদৌড়ি খেলাধুলা কিছু নেই। এরা বেশি কিন্তু এফেক্টেড হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন। ওকে, মেন্টাল হেলথ কে পড়বে? বন্যা। Mental health. At least 20% of কন্টিনিউ করো, আমি 1 সেকেন্ডের জন্য একটু আসছি পানি নিয়ে। ওকে, জি ম্যাম। কন্টিনিউ। At least 20% of young people with experience some form of mental illness, such as depression, mood disturbance, substance abuse, suicidal behaviors, or eating disorders. Promoting mental health and responding to problems if they arise requires a range of adolescent-friendly healthcare and counseling services in communities. শেষ হয়ে গেছে বন্যা? জি ম্যাম। ওকে, তাহলে কি তোমরা সবাই বুঝতে পেরেছো? কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু এই সব প্রবলেমগুলো অনেক বেশি, যেটা মেন্টাল হেলথ রিলেটেড, তাই না? তার মধ্যে হচ্ছে ডিপ্রেশন, মুড ডিস্টারবেন্স, সাবস্টেন্স অ্যাবিউজ, সুইসাইডাল বিহেভিয়ার, ইটিং ডিসঅর্ডার, এগুলো ভেরি কমন মেন্টাল ডিসঅর্ডারস। তাহলে কি করতে হবে? কাউন্সেলিং সার্ভিসেস ইন দ্য কমিউনিটি, এই কথাটাও বলা হচ্ছে। মেন্টাল হেলথকে আমার প্রমোট করতে হবে এই এজ গ্রুপে। ওকে, কন্টিনিউ করো। Tobacco use. The vast majority of tobacco users worldwide begin during adolescence. Today, more than 150 million adolescents use tobacco, and this number is increasing globally. ওকে, ভেরি অ্যালার্মিং। দেখো কি অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। কন্টিনিউ করো। Harmful drinking of alcohol. Harmful drinking among young people is an increasing. It reduces self-control and increases risky behaviors. Harmful drinking is a primary cause of injuries, including those due to road traffic accidents, violence, especially domestic violence, and premature deaths. Regulating access to alcohol is an effective strategy to reduce harmful use by young people. আমাদের দেশে অ্যালকোহল ইউজ কম্পারেটিভলি কম। আমাদের দেশে কোনটা বেশি সমস্যা হাবিব? ইয়ুথ গ্রুপের মধ্যে আমরা কোন বিষয়টা নিয়ে এখন বেশি চিন্তা করছি ইনস্টেড অফ অ্যালকোহল? অ্যালকোহল আমাদের দেশে কনজাম্পশন তুলনামূলকভাবে কম অ্যাডোলেসেন্টদের, কিন্তু কোনটা বেশি কনসার্ন আমাদের জন্য? হাবিব বা যে কেউ বলো। রিস্কি বিহেভিয়ার, হ্যাঁ, টোব্যাকোর কথা বলছিলে, টোব্যাকো ইউজ, ঠিক আছে। আর এছাড়া আরেকটা নিয়ে আমরা বেশি চিন্তিত, ড্রাগস। ভেরি গুড। তাহলে এখন আমাদের কিন্তু বেশি চিন্তা হচ্ছে ড্রাগস নিয়ে। রিসেন্টলি একটা নতুন ড্রাগস এর কথা বলেছে, ইয়াবা তো আছেই, আইএসডি, নতুন একটা কি যেন এলএসডি। তুমি চিন্তা করে দেখো যে আমরা কোন দিকে যাচ্ছি। সো অ্যালকোহলটা আমাদের প্রবলেম না হলো, এই যে ড্রাগগুলো কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের জন্য বিশাল একটা প্রবলেম, বুঝতে পারছো? সো এটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ, তুমি ভালো উত্তর দিয়েছো বন্যা। ভায়োলেন্স কন্টিনিউ করো হাবিব। Okay, madam. Violence. Among 15 to 19 years olds, suicide is the second leading cause of death, followed by violence in the community and family. Promoting nurturing relations between parents and children early in life, training in life skills, and reducing access to alcohol and lethal means such as firearms can help prevent violence. More effective and sensitive care for adolescent victims of violence is needed.
মানে দেখো, মানে আমাদের দেশে যেটা আমরা ওই যে কিশোর গ্যাং এর কথা বলছিলাম, তোমরা নিশ্চয়ই ফলো করেছো না? বিভিন্ন যে নিউজে আসছে কিশোর গ্যাংদের যে বিভিন্ন তারা যে মেরে ফেলছে, ইভেন কিলিং করছে, এই বিষয়গুলো কিন্তু এখন উঠে এসছে এবং আমাদের জন্য গ্রেট কনসার্ন। এবং তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফায়ার আর্মস এর তাদের এক্সেস আছে, তারা এগুলো কিন্তু কালেক্ট করতে পারে। সো এই যে প্যারেন্টদের সাথে রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে যেহেতু এই সময় প্যারেন্টাল ডিটাচমেন্ট হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়, সে কিন্তু নিজেই সবকিছু করে, যার জন্য প্যারেন্টের উপর ডিপেন্ডেন্সি থাকছে না। এবং প্যারেন্টের সাথে রিলেশনশিপটা কিন্তু অত আগে ভালো চিলড্রেন অবস্থায় যেরকম ছিল সেরকম কিন্তু থাকে না। তাহলে এই সময় কিন্তু তার মেন্টাল প্রবলেমের জন্য সুইসাইডটা কিন্তু দেখো তুমি সেকেন্ড লিডিং কজ অফ ডেথ সুইসাইড হচ্ছে এত বেশি। তোমরা যদি দেখো যে কোন এজ গ্রুপে ম্যাক্সিমাম সুইসাইড হচ্ছে টোটাল সুইসাইডের মধ্যে, দেখবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই, এই বিষয় নিয়েও সুইসাইড করেছে। বাবা মা বলেছে তুমি এই কাপড় পরবে, এই কাপড় পরে বেড়াতে যাওয়ার কথা। ধরো আমি এরকম স্টোরি জানি যেগুলো রিয়েল স্টোরি। বাবা মা বেড়াতে যাবে একসাথে বাচ্চাকে নিয়ে, তো বলেছে যে এই ড্রেসটা পরো না, তুমি ওই ড্রেসটা পরো। বাচ্চা পড়তে চেয়েছে একটা ড্রেস, সে বলেছে না এটা না পরে ওইটা পরো। এই সাধারণ বিষয়ে সে সুইসাইড করেছে। সো এরকম অনেক ঘটনা আছে যে সাধারণ একটু কিছু যদি বকা দিচ্ছে বা কিছুই বলছে না, তাতেও কিন্তু সে অভিমানী হয়ে সুইসাইড করেছে। আর বিশেষ করে এখনকার অবস্থায় সে ঘরের মধ্যে থাকতে থাকতে কোনো বিশেষ সাথে অ্যাক্টিভিটির সাথে না থাকতে মানসিক অবস্থা আরো বেশি হয়। এই কিছুদিন আগে আমাদের একজন পরিচিত একজন রিনাউন্ড একজন ডাক্তার, বুঝছো, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি বলছি না, তার একটা মেয়ে সে সুইসাইড করেছে। কিভাবে? ছাদের থেকে লাফ দিয়ে পড়ে, মাল্টি স্টোরি বিল্ডিং এর উপরে গিয়ে ছাদ থেকে সে লাফ দিয়ে পড়েছে, কিছুই করার ছিল না। সে যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে সেটাও প্যারেন্ট বুঝতে পারেনি, কারণ প্যারেন্ট তো ওয়ার্কিং, সে তার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর অ্যাডোলেসেন্টরা যেহেতু বড় হয়ে যায়, ঠিক সেভাবে ওভাবে ডাইরেক্ট টেক কেয়ার তো করতে হয় না, যার ফলে তার যে মানসিক অবস্থা ভালো খারাপের দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়। এবং সে কিন্তু একটা ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করার সুযোগও পেয়েছিল। সেই মেয়ে কিভাবে হঠাৎ করে সে এরকম সুইসাইড করলো, যেটা আনবিলিভেবল। মানে এই সময়টা সুইসাইডটা অনেক বেশি, কারণ মেন্টাল যে চেঞ্জ গুলো এই সময় হয় এটা কোপ আপ করা খুব ডিফিকাল্ট। ওকে ওকে হাবিব কন্টিনিউ করো। ইনজুরিজ এন্ড রোড সেফটি। Injuries and road safety. Unintentional injuries are a leading cause of death and disability in adolescents. Road traffic injuries, drowning, and burns are the most common types. Injury rates among adolescents are highest in developing countries. তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবা যে এমন একটা দিন যায় না যেদিন তুমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের খবর পাও না, বিশেষ করে মোটর বাইক অ্যাক্সিডেন্ট। এবং এই যে মোটর বাইকটা বেশিরভাগই চালায় কারা? অ্যাডোলেসেন্ট বা ইয়াং গ্রুপরা, তাই না? এই কারণেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ডেথ কিন্তু অনেক বেশি হচ্ছে, পাশাপাশি ড্রাউনিং হচ্ছে। কারণ তারা কিন্তু এই কিছুদিন আগেও দেখেছি যে ফ্রেন্ডসরা মিলে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে, নদীতে গোসল করতে গিয়ে তারা ড্রাউনিং হয়ে মারা যাচ্ছে। এই ঘটনা কিন্তু অনেক কমন এই এজ গ্রুপের মধ্যে। এখানে মেলদের বেশি প্রিভ্যালেন্স দেন ফিমেলদের চেয়ে, কারণ ফিমেলরা খুব বেশি বাইরে এক্সপোজ হচ্ছে না, যার জন্য তাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম্পারেটিভলি কম হচ্ছে। বা বাইক ফিমেলরা সাধারণত কম ইউজ করছে, এই কারণেও বাইক অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু ম্যাক্সিমামই মেল অ্যাডোলেসেন্টদের মধ্যে খুব বেশি। আমাদের দেশে তো অ্যালার্মিংলি হাই বলা যেতে পারে। কন্টিনিউ প্লিজ। Community actions to promote road safety, including the passing of safety laws that are well enforced, and public education targeted to young people on how to avoid drowning, burns, and falls can reduce injuries. ইনজুরি রিডাকশনের জন্য অবশ্যই আমাদেরকে টার্গেটেড এডুকেশন দিতে হবে ইয়াং পিপলদেরকে, তাই না? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কিছু অ্যাডোলেসেন্টদের যে কি ধরনের প্রবলেমস গুলো ফেস করে সেই কিছু প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে কারো? তাহলে আমরা এখন সুইচ ওভার করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের। গ্রোথ বলতে কি বোঝায় তো তোমরা সবাই জানো। Growth implies a net increase in the size and mass of tissue. That means quantity বাড়া।
and it is largely due to multiplication of cells and increase in the intercellular substances. তাহলে সেল নাম্বার বেড়ে যাচ্ছে এবং ইন্টারসেলুলার সাবস্টেন্সও বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি যে বেড়ে যাচ্ছে, সেলের নাম্বার বাড়ছে, ইন্টারসেলুলার সাবস্টেন্সেস এর বেড়ে যাচ্ছে, একেই আমরা কি বলছি? গ্রোথ। জিজ্ঞেস যদি করা হোয়াট ইজ গ্রোথ, ইউ উইল সে ইট ইজ দ্য নেট increase in the size and mass of the tissue, that means quantities. Okay, what is development? কারণ growth and development কিন্তু পাশাপাশি, growth না হলে development হয় না, তাই না? একটা জিনিস যদি গ্রো না করে, তাই না, তাহলে কি তার ডেভেলপমেন্ট হবে? ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় তাহলে? ডেভেলপমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ ম্যাচুরেশন অফ ফাংশনস। এই যে ওয়ার্কিং ক্যাপাসিটি অর্জন করে, ফাংশনাল ম্যাচুরেশন যেটা হয়, এটা কি বলছে? ডেভেলপমেন্ট। দ্যাট মিন্স কোয়ালিটি। It refers to progress towards functional maturity of various organs or systems of the body. তাহলে various organ এবং various system এই যে functional maturity হয়, তাদেরকে আমি বলছি ডেভেলপমেন্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? গ্রোথ হচ্ছে কোয়ান্টিটি, ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটি। গ্রোথ হচ্ছে increase number of cell and mass of the body tissue, আর ডেভেলপমেন্ট হচ্ছে achieving functional maturity of the organs and systems, body system. Is that clear to everyone? জি ম্যাডাম। Okay, তাহলে কি কি ধরনের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হতে পারে? What are the types of growth and development? এটা হচ্ছে বায়োলজিক্যাল, এটা আমরা সবাই জানো তোমরা। কগনিটিভ মানে কি? বাংলা মানে হচ্ছে থিংকিং প্রসেস, মেমোরি, রিকলিং। রাইট, ভেরি গুড। সাইকোলজিক্যাল, ইমোশন, right. Social and cultural. বায়োলজিক্যাল তো হচ্ছে ডাইরেক্টলি হেলথ রিলেটেড, কগনিটিভ হচ্ছে তার বুদ্ধিমত্তা বাংলায় বলে, সাইকোলজিক্যাল হচ্ছে মানসিক যে তার বিকাশ, সোশ্যাল হচ্ছে সামাজিক, সে একজন সামাজিক জীব হিসেবে সমাজে যা যা করতে হয় সেই হিসেবেও সে কিন্তু তৈরি হবে, সেটা হচ্ছে তার সোশ্যাল ডেভেলপমেন্ট। কালচারাল, যে সমস্ত কালচার যেগুলো আছে সেই কালচারগুলো সে অ্যাচিভ করবে, সেটা ফুড কালচার হতে পারে, সেটা তোমার রিলিজিয়ন হতে পারে, সবকিছুই কালচারাল মধ্যে আসছে। বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট আর বায়োলজিক্যাল গ্রোথের মধ্যে কি কি আসছে, কি কি ঘটনাগুলো ঘটছে, কি কি ইভেন্টস, হোয়াট আর দ্য ইভেন্টস ইন বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট আর গ্রোথ, এটাকে আমরা গ্রোথ যে বলি। কি কি ইভেন্টস? হচ্ছে পিউবার্টি, মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ডিউরিং দিস পিরিয়ড হচ্ছে পিউবার্টি, দেন গ্রোথ স্পার্ট, দেন রিপ্রোডাকশন রিলেটেড চেঞ্জেস, অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গান এবং সিস্টেমে যে চেঞ্জগুলো হচ্ছে, এছাড়া চেঞ্জেস ইন দ্য ব্রেইন ডিউরিং অ্যাডোলেসেন্স। সো গ্রসলি এই চারটা হেডিং এ আমরা বায়োলজিক্যাল গ্রোথ আর ডেভেলপমেন্টকে বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ পিউবার্টি? সবাই জানো হোয়াট ইজ পিউবার্টি, তো এটা একটু পড়ে শোনাও মেরি। Puberty derives from the Latin word pubertas, which means adult. Technically, the term refers to the period during which an individual becomes capable of sexual reproduction. That is, it denotes the series of biological changes leading up to reproductive capability. Most importantly হচ্ছে capable of sexual reproduction, তার জন্য তার যে সমস্ত চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলোই হচ্ছে পিউবার্টি। তাহলে তুমি দেখো, এটা আগে জানতে ল্যাটিন ওয়ার্ড পিউবার্টাস থেকে এসেছে, যার মানে হচ্ছে অ্যাডাল্ট, অর্থাৎ এই পিউবার্টির মাধ্যমেই কিন্তু সে অ্যাডাল্ট হচ্ছে, অ্যাডাল্ট হওয়ার যা যা প্রয়োজন সেটাই হচ্ছে তার পিউবার্টি, অর্থাৎ ডিস্টিংটিভলি মেল হচ্ছে, ডিস্টিংটিভলি ফিমেল হচ্ছে। Continue, please. Puberty is the stage of the lifespan in which a child develops secondary sex characteristics. It encompasses all the physical changes that occurs in the growing girl or boys as the individual passes from childhood into adulthood. The average age for girls 10 to 12, the average age for boys 12 to 14. তাহলে বলো তো, একটা একই বয়সীর একটা ছেলে আর একটা মেয়ে, কাকে মনে হবে ম্যাচিউর
মেয়েকে কাকে মনে হবে বেশি? মেয়েরা বেশি মেয়েকে মেয়েকে কেন? পিউবার্টি এজটা তাড়াতাড়ি ডেভেলপ করতেছে। এক্স্যাক্টলি। কয় বছরের গ্যাপ থাকে একটা ছেলে মেয়ের এই 2 বছর। পিউবার্টির মধ্যে? 2 বছর 2 ইয়ার্স, তাই না? 2 এখানে 10 থেকে 12, এখানে 12 থেকে শুরু, দেখো 12 থেকে 14। যদিও অ্যাভারেজ বলেছে, আজকালকার পিউবার্টি কিন্তু আরো আগে হয়। কত বছরে এক্সপেরিয়েন্স বলো তো? তোমাদের এক্সপেরিয়েন্সে কয় বছরে দেখছো পিউবার্টি হতে? 9 বছর। ফিমেল অনেক তাড়াতাড়ি হচ্ছে, 9 বছরেও হচ্ছে আজকাল, ঠিক কিনা? একদম ঠিক বলেছো মেরি। এই ফিগারটা যদি তোমরা দেখো, এখানে কি বলছে? The sequence of physiological changes during puberty in females. এটা অ্যাভারেজ, সবগুলোতে কিন্তু অ্যাভারেজ এজ দিয়েছে। হ্যাঁ, এটা কি? প্রথমটা হচ্ছে হাইট স্পার্ট, হঠাৎ করে বড় হয়ে যায়। হ্যাঁ, ছোট থাকে হঠাৎ করে বড় হয়ে গেল। কত বছর বয়সে এটা হবে? 9.5 to 14.5 ইয়ার্স। এটা হলো অ্যাভারেজ রেঞ্জ। এই বয়সের মধ্যে সাধারণত মেয়েদের হাইট স্পার্ট হয়, ঠিক আছে? হঠাৎ করে, দ্যাট ইজ কল্ড গ্রোথ স্পার্ট ইন টার্মস অফ হাইট। ওকে, তাহলে এজ গ্রুপটা হচ্ছে 19.5 থেকে 14.5 ইয়ার্স। মেনার্কি, যেটা একটু আগে বলছিলাম, যে মেনার্কি হচ্ছে কত বছরে? অ্যাভারেজ 10 থেকে 16.5। সো বেশি বয়সেও হতে পারে। রেঞ্জ হচ্ছে 16.5। আমরা সাধারণত দেখি একদম অ্যাভারেজ যদি করি, সাধারণত 12 বছরের মধ্যে, 12 বছরটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। ব্রেস্টের যে চেঞ্জ হয়, এসএমআর বলতে কি বোঝায়? এসএমআর বলতে বোঝায় সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং। একটু পরে আমরা দেখবো কিছু সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং আছে, কোন সময় কি কি চেঞ্জ হলে এই রেটিং গুলো করা হয়। এটা সাধারণত ম্যাচুরিটি রেটিং 2, 3, 4, 5 পর্যন্ত দেখা যাচ্ছে রেটিং করা হয়েছে। কোন বয়সে হয় সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং? ফর ব্রেস্টের ম্যাচুরেশন কিন্তু দেখো আরো আগে থেকে শুরু হচ্ছে। গ্রোথ স্পার্ট শুরু হওয়ার আগেও কিন্তু শুরু হচ্ছে তোমার ব্রেস্টের ম্যাচুরেশন। ব্রেস্টের প্রথমে বার্ড যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু 8 বছর থেকেই শুরু হচ্ছে। পিউবিক হেয়ারেরও সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং করা হয় 2, 3, 4, 5। এটাও দেখা যাচ্ছে আগে থেকে শুরু হয়। ব্রেস্টের সাথে সাথে কিন্তু পিউবিক হেয়ার 8 to 14 ইয়ার্সে হচ্ছে। ওকে, মোটামুটি এই কয়েকটা ইভেন্টের কথা বলবো। ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং পিউবার্টি অফ ফিমেল, এটা একটা এই ফিগারে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে ইন কেস অফ মেলদের হাইট স্পার্টটা হচ্ছে 10.5 to 16, শুরু হতেই তাদের দেরি হচ্ছে, শেষ হচ্ছে 13.5 to 17.5 ইয়ার্স। ওকে, পেনিস যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও 10.5 থেকে 14 ইয়ার্সে তাদের পেনাইল ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। পেনাইল ডেভেলপমেন্ট এন্ড হচ্ছে 12.5 থেকে 16.5 এই এজ রেঞ্জে। টেস্টিকুলার ডেভেলপমেন্ট হচ্ছে 9.5 থেকে। এখানেও তোমরা দেখতে পাবে যে পেনাইল ডেভেলপমেন্ট হাইট স্পার্টের আগেই টেস্টিসটা কিন্তু সবচেয়ে আগে ডেভেলপ করছে। হ্যাঁ, সেটা 9.5 থেকে 13.5 ইয়ার্সে শুরু হচ্ছে, শেষ হচ্ছে তোমার 13.5 থেকে 17 ইয়ার্সে টেস্টিকুলার ডেভেলপমেন্ট শেষ হচ্ছে। পিউবিক হেয়ার সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং শুরু হচ্ছে তোমার 8 to 14 ইয়ার্সে, আর শেষ হচ্ছে 13.5 to 17 ইয়ার্স। সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং 2 মানে হচ্ছে 8 to 14 ইয়ার্সে তার 2 তে সে অ্যাচিভ করবে, আর 5 এ অ্যাচিভ করবে অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 13.5 to 17 ইয়ার্স। ওকে, তাহলে এই ফিগারটা থেকে আমরা একটা ধারণা করতে পারলাম যে সেক্সুয়াল যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, ফিজিক্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে ডিউরিং পিউবার্টি ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল কোন বয়সে এটা হচ্ছে। Normal physical growth and development. The beginning of biological growth and development during adolescence is signified by the onset of puberty. Significantly, you have a onset of puberty, which is often defined as the physical transmission of the child to an adult. আমি আগেও বলেছি যে মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে পিউবার্টি। পিউবার্টিটাকেই বলা হয় যে এটা ওয়ানসেট অফ পিউবার্টি যখন হচ্ছে, তার মানে সে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যে ট্রান্সফরমেশনটা শুরু হয়ে গেল। সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং বলতে কি বোঝায়? ইজ অলসো নোন অ্যাজ ট্যানার্স স্টেজিং। বিজ্ঞানী ট্যানার্স নামে যে বিজ্ঞানী ছিলেন, ওনার নাম দিয়েই এটাকে বলা হচ্ছে ট্যানার্স স্টেজিং। Is based upon a scale secondary sexual characteristics that permits health professional to gauge and degree of pubertal maturation that has occurred among adolescents.
এই যে রেটিং যেটা করা হয়েছে এটা একটা স্কেল, হ্যাঁ, স্কেলটা কি কাজ করতেছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে রেট করছে। এই রেটিং গুলো দেখে আমরা বুঝতে পারবো একজন ডিগ্রি অফ পিউবার্টাল ম্যাচুরেশন, কত ডিগ্রি অফ পিউবার্টাল ম্যাচুরেশন আছে একজন অ্যাডোলেসেন্ট, সেটা আমরা এখান থেকে এই তোমার স্টেজিং যেটা ট্যানার্স স্টেজিং অথবা এসএমআর রেটিং যেটা, এটা থেকে আমরা গেস করতে পারবো যে কোন স্টেজে অফ পিউবার্টাল ডেভেলপমেন্টে সে আছে। এটা হচ্ছে সেই সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং। দ্য ব্রেস্ট ডেভেলপমেন্ট স্টেজ 1 কাকে বলবো, এখানে হচ্ছে পিউবিক হেয়ার গ্রোথ। স্টেজ 1 যদি আমরা বলি সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং ফর ব্রেস্ট ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে প্রি পিউবার্টাল স্টেজে নিপল ইভালুয়েশন অনলি, জাস্ট নিপলটা ইভালুয়েটেড হচ্ছে, এটাই হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 তে কি হচ্ছে, স্মল রেইজড ব্রেস্ট বারটা দেখা যাচ্ছে, এটা হলো স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে জেনারেল এনলার্জমেন্ট অফ দি রেইজিং অফ দি ব্রেস্ট এন্ড এরিওলা। স্টেজ 3 তে ব্রেস্ট এনলার্জ হচ্ছে এবং এরিওলা রেইজ করছে, এরিওলা। দেন স্টেজ 4 যেটা, সেটা হচ্ছে ফার্দার এনলার্জমেন্ট অফ দি প্রজেকশন অফ এরিওলা এন্ড নিপল, সেকেন্ডারি মাউন্ট। সেকেন্ডারি একটা মাউন্টের মতন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আরো বেশি এনলার্জ হচ্ছে ব্রেস্টটা এবং এরিওলা নিপল সেকেন্ডারি মাউন্টের মতন তৈরি হচ্ছে, এটা স্টেজ 4। স্টেজ 5 হচ্ছে ম্যাচিউর অ্যাডাল্ট কন্ট্যুর উইথ এরিওলা ইন দ্য সেম কন্ট্যুর অ্যাজ ব্রেস্ট অ্যান্ড অনলি নিপল প্রজেক্টিং। তাহলে পুরোপুরি ম্যাচিউর অ্যাডাল্ট কন্ট্যুর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্টেজ 5। ঠিক এইভাবে তোমরা এটা দেখে নেবে, আমি প্রত্যেকটা এখানে পড়ার প্রয়োজন নাই। পিউবিক হেয়ার গ্রোথটাও যে স্টেজ 1 এ কি হবে, স্টেজ 2 তে কি হবে, স্টেজ 3 তে কি হবে, স্টেজ 4 এ কি হবে এবং স্টেজ 5 এ অ্যাডাল্ট টাইপ যেটা তৈরি হচ্ছে, কোয়ান্টিটি অ্যান্ড স্প্রেড টু দ্য মেডিয়াল থাই আপ টু থাই পর্যন্ত। এগুলো কিন্তু তোমরা একটু নিজেরাই দেখে নেবে, কারণ অনেক সময় লেগে যাবে সব পড়ে নিতে। ওকে ওকে হাবিব, একটু কন্টিনিউ করো। First signs of puberty among females are the development of breast, buds, and sparse pubic hair, which occurs between age 18 to 13 on average. SMR stage 2. The onset of menstruation occurs 2 to 4 years after the initial appearance of breast buds and pubic hair, usually during SMR stage 4. The onset of menstruation may be delayed in females who restrict their caloric intake and body weight or who are competitive athletes. ওকে, তাহলে এখানে যদি তোমাদের আমি প্রশ্ন করি যে মেনস্ট্রুয়েশন সেক্সুয়াল ম্যাচুরিটি রেটিং এ কোন স্টেজে? Stage 4. স্টেজ 4, গুড। এখানে সেই উত্তরটাই আছে। ওকে, ইন কেস অফ বয় কি হবে, আমরা দেখেছি যে ফিমেল আর মেল আলাদা, সো এটা হচ্ছে ইন কেস অফ মেল আর বয়দের জন্য জেনিটাল ডেভেলপমেন্ট কি হবে, স্টেজ 1 এ কি হবে, পিউবিক হেয়ার গ্রোথ, পিউবার্টাল স্টেজে কি হবে, আলটিমেটলি স্টেজ 5 এ অ্যাডাল্ট, এটাই এখানে বলা হয়েছে। সো আমি এগুলো রিড আউট করতে চাচ্ছি না, কারণ এগুলো তোমরা খুবই ইজি, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। ওকে জি ম্যাডাম। মানে কোনটা আগে শুরু হচ্ছে, ইন কেস অফ মেল কোন অর্গানটা আগে হচ্ছে সেক্সুয়াল ডেভেলপমেন্টের মধ্যে, কোনটা ডেভেলপমেন্টটা আগে হচ্ছে? টেস্টিস, স্ক্রুটাম, পেনিস। প্রথমে পেনাইল ডেভেলপমেন্টের আগেই স্ক্রটাম এবং টেস্টিসের এনলার্জমেন্ট হচ্ছে, এটাই সবচেয়ে আগে। দেখো তুমি, এর আগে অন্য কোনোটা হয়নি, ঠিক আছে? তারপরে পেনাইল ডেভেলপমেন্ট হচ্ছে, যে পেনাইল ডেভেলপমেন্ট এসে কোথায় হচ্ছে, দেখো স্টেজ 4 এ হচ্ছে, লেন্থ এই যে স্টেজ 3 তে হচ্ছে, স্টেজ 2 তেই কিন্তু স্ক্রটাম এন্ড টেস্টিস হচ্ছে, স্টেজ 2। স্টেজ 3 তে তোমার এনলার্জ হচ্ছে পেনিস, এবং স্টেজ 4 এ এসে আরো বেশি ফার্দার ডেভেলপ হচ্ছে পেনাইল ডেভেলপমেন্ট হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, যেগুলো অ্যাডাল্ট সাইজ হচ্ছে স্টেজ 5 এ, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে স্ক্রটাম এন্ড টেস্টিস। ঠিক পিউবিক হেয়ার গ্রোথ ফিমেলের যেরকম হয়েছে, ইন কেস অফ মেলও সেরকম হচ্ছে এখানে। তো এখানে হরমোনস এন্ড देयर ফাংশনস ডিউরিং পিউবার্টি, কারণ আমরা জানি যে পিউবার্টি হচ্ছে মোস্টলি
হরমোনাল চেঞ্জেস এর জন্যই হচ্ছে, তাই না? মেল হরমোন এন্ড ফিমেল হরমোন, ঠিক কিনা? সবাই জানি তো? জি ম্যাডাম। ফিজিওলজি তো আমরা আগেই জেনেছি। তো এই হরমোনগুলো কোত্থেকে এসছে? হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড থেকে মূলত সিক্রেশন গুলো হচ্ছে। এবং এখানে লিউটেনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন টেস্টিসের উপর ইফেক্ট করছে, সেখান থেকে টেস্টোস্টেরন ডেভেলপ করছে। ঠিক ফিমেলের ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা ওভারিজের উপর কাজ করছে, ওভারিজের উপর কাজ করে এস্ট্রোজেন তৈরি করছে। এস্ট্রোজেনই আলটিমেটলি তোমার এই যে সেক্স ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটার জন্য দায়ী, ঠিক আছে? সেইগুলো কাজগুলো করছে বিকজ অফ দি এস্ট্রোজেন। এখানে এই যে ওভুলেশন যেটা হচ্ছে, এগ সেল তৈরি হচ্ছে বিকজ অফ দি এস্ট্রোজেন। আর টেস্টোস্টেরনের জন্য কি হচ্ছে? স্পার্ম হচ্ছে। এবং সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে এই ফিগারে এই জিনিসটা দেখানো হয়েছে। এবং এটা একটা ফিডব্যাক মেকানিজম আছে, হ্যাঁ, তোমরা জানো এটা কিভাবে এই ফিডব্যাক মেকানিজমটা কাজ করে। এই ফিডব্যাকটা পাঠাচ্ছে কোথায়? টেস্টিস থেকে ফিডব্যাকটা যাচ্ছে তোমার পিটুইটারি গ্ল্যান্ডে, যেখান থেকে গোনাডাল হরমোন রিলিজ হচ্ছে, গোনাডাল রিপ্রোডাক্টিভ হরমোন যেগুলো রিলিজ হচ্ছে। ওকে, তাহলে এই পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের একটা রোল আছে ফর প্রোডাকশন অফ দিস হরমোনস। ওকে, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন। এই ছবিটা তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। গ্রোথ স্পার্ট, এটা কিন্তু খুব মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, জিজ্ঞেস করা হয়। কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পিউবার্টি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট, তারপরেই হচ্ছে গ্রোথ স্পার্ট হচ্ছে অ্যানাদার সিগনিফিকেন্ট ইভেন্ট। So the adolescent growth spurt is a rapid increase in the individual's height and weight during puberty, resulting from the simultaneous release of growth hormone, thyroid hormone, and androgen. Growth spurt এর জন্য কি কারণ হচ্ছে? Because of the hormones. কি কি হরমোন? একটা হচ্ছে গ্রোথ হরমোন, এই সময় আবার গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে, থাইরয়েড হরমোন এবং অ্যান্ড্রোজেনিক হরমোন। এই 3 হরমোনের ফলে গ্রোথ স্পার্ট হচ্ছে। স্পার্টটা তো আমরা দেখতে পেরেছি, হ্যাঁ, হঠাৎ করে যে বেড়ে যাচ্ছে সেটাকে স্পার্ট বলা হচ্ছে। এই ফিগারে যদি আমরা দেখি, মেল এবং ফিমেলদের দেখানো হচ্ছে। গ্রোথ স্পার্টটা কেমন হবে? ফিমেল হচ্ছে রেড কালার আর মেল হচ্ছে ব্লু কালার। সবসময় এই দুটো কালার মেল আর ফিমেলকে ডিনোট করা হয়। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এজ 0 to 5, নিচে হচ্ছে এজ নেই, আর এখানে হচ্ছে গ্রোথ ইন ইঞ্চেস পার ইয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 পর্যন্ত দেখো গ্রোথ স্লো 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 গ্রোথ ছিল। তারপরে দেখা যাচ্ছে এই বয়সে, এই যে এখানে এসে ইন কেস অফ ফিমেল গ্রোথ স্পার্টটা কখন হচ্ছে? এই যে এই বয়সে 11 থেকে, একটু আগে আমরা দেখেছি না কোন বয়সে হয়। তাহলে এইখানে এই পিরিয়ডে 10-এর পরে, 12 থেকে এরপরে হচ্ছে গ্রোথ স্পার্টটা হচ্ছে। ইন কেস অফ ফিমেল হচ্ছে আর্লি হচ্ছে, ইন কেস অফ মেল 2 বছর পরে। এখান থেকে হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ইন কেস অফ ফিমেল গ্রোথ স্পার্টটা আর্লি হচ্ছে, ইন কেস অফ মেল গ্রোথ স্পার্টটা ডিলে হচ্ছে, লেটে হচ্ছে। তো হাবিব একটু পড়ো। The accelerated growth in different body parts happens at different times, but for all adolescents, it has a fairly regular sequence. The first places to grow are the extremities, the head, hands, and feet, followed by the arms and legs, then the torso or trunk and shoulders. ওকে, এখানে প্যাটার্নটার কথা বলা হচ্ছে যে কোন প্যাটার্নে গ্রোথটা হয়। প্রথমে এক্সট্রিমিটিজ অর্থাৎ হেড গ্রোথ হচ্ছে এবং হ্যান্ড আর ফিট গ্রোথ হচ্ছে। পুরো এক্সট্রিমিটিটা আমাদের পা এবং হাত না, অ্যানাদার এক্সট্রিমিটি হচ্ছে হেড। এক্সট্রিমিটিস গুলো আগে গ্রো করছে, তারপরে হচ্ছে তোমার আর্মস, হাতের পরে আর্মস যাচ্ছে, তারপরে হচ্ছে ট্রাঙ্ক বডি, তারপরে হচ্ছে শোল্ডারে যাচ্ছে। ওকে, Male experience their growth spurt about 2 years later on average than females. The weight gained during adolescence constitutes nearly half of one's adult body weight. দেখো যে যেটা ওয়েট গেইন হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, সেটা হচ্ছে অ্যাডাল্ট পিরিয়ডের অর্ধেক ওয়েট গেইন হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, হাফ অফ দি অ্যাডাল্ট বডি ওয়েট। ওকে, সো এখানেও বিভিন্ন গ্রোথ স্পার্ট দেখানো হচ্ছে। একটু আগে আমরা শুধু হাইট গ্রোথ স্পার্ট দেখেছি, এখানে অন্যান্য এরিয়ারও গ্রোথ স্পার্টটা কিভাবে হচ্ছে সেটা দেখানো হচ্ছে। দেখো হ্যান্ড লেন্থ কিভাবে বাড়ছে,
এটা হচ্ছে হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্সের গ্রোথ স্পার্ট দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ওয়েটের গ্রোথ স্পার্ট দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রোথ স্পার্ট শুধুমাত্র হাইটেই হয় না, হাইটটা মোস্ট প্রমিনেন্ট, এটা আমরা দেখতে পাই। অন্যান্য যে প্যারামিটার যেগুলো আছে সে সমস্ত ফিজিক্যাল প্যারামিটার সেখানেও কিন্তু গ্রোথ স্পার্ট হয়। এখানে এই ফিগারে সেটাই দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে আছে এজ গ্রুপ, কোন এজ গ্রুপে হচ্ছে এটা আমরা দেখতে পাবো। ওয়েটটা কিন্তু পরে হচ্ছে, হাইট স্পার্টটা কিন্তু আগে হয়, দেখো। ঠিক আছে, হাইট স্পার্ট হচ্ছে আগে, তারপরে কিন্তু তোমার হ্যান্ড আর লেন্থ হ্যান্ড লেন্থের যে স্পার্ট হচ্ছে, হেড সার্কামফারেন্সের আরো পরে হচ্ছে। হেড সার্কামফারেন্স স্পার্ট কিন্তু খুব বেশি না, মাথা কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, তাই না? তাহলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মাথাটা কিছুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা খুব বেশি না। সো এখানে স্পার্টটা দেখাচ্ছে, এবং পরে ওয়েটটাও আরো পরে হচ্ছে। মোটামুটি হেড এবং ওয়েট কাছাকাছি সময়, প্রায় কাছাকাছি সময় হচ্ছে ওয়েট গেইন। বুঝা গেল? এখানে আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি পিক হচ্ছে, এখানেও সেই একই অবস্থা, যে শুরু হলো তোমার কোন বয়স থেকে, এই যে এখান থেকে বাড়তে শুরু করলো, 10-11 থেকে বাড়তে শুরু করলো। ইন কেস অফ বয়েজ হচ্ছে স্ট্রেইট, আর ডটেড যেটা হচ্ছে এটা হচ্ছে গার্লসদের জন্য। আর্লি হচ্ছে গার্লসদের, লেটে হচ্ছে বয়েজদের। ওকে, এই ফিগার এটাই দেখা যাচ্ছে এখানে, এখানেও একই রকমই দেখাচ্ছে। এটা কোন এজে পিক হচ্ছে, যে 12 অন অ্যান এভারেজ 12 বছরে পিক হচ্ছে, আর এখানে দেখো 15 বছরে এসে পিক হচ্ছে। ইন কেস অফ মেল 15 বছরে কিন্তু পিক হচ্ছে, পিক গ্রোথ স্পার্ট, দ্যাট ইজ সেন্টিমিটার পার ইয়ার। Some changes in weight and body composition, এটা কেমন হবে? আইরিন, তুমি কি ঠিক আছো? তো পড়ে শোনাও কি চেঞ্জ হচ্ছে বডি ওয়েট এন্ড কম্পোজিশনে। Approximately half of adult ideal body weight is gained during adolescence. The adolescent growth in different जी मैडम accelerated, जी मैडम, accelerated growth is different body parts happens at different time, but for all adolescent has a fairly regular sequence. The first place to grow has a fairly regular the first place to grow are the extremities, the head, hand and feet, followed by the arms and legs, then the torso and shoulders. ওকে, এটা তো বুঝতেই পারছো। জি ম্যাডাম। ওকে। During puberty, bones become harder and more brittle. Significant physical changes during puberty happen in bodily distribution of fat and muscle. The process is different for female and males. Before puberty, there are nearly no sex difference in fat and muscle distribution. During puberty, boys grow muscle much faster than the girl. তাহলে এখানে কি পেলাম? তোমার মাসল গ্রোথটা কাদের বেশি হচ্ছে? ইন কেস অফ বয়েজ। ইন কেস অফ গার্লসদের কি হবে? ফ্যাট গ্রোথটা বেশি হবে। করো। Average weight gain during puberty among female are between 7 to 25 kg, with a mean gain of 17.5 kg. Weight gain also slows around the time of menarche, but will continue into late adolescence. Adolescent females may gain as much as 6.3 kg during the latter half of adolescence. Adolescent male gain an average of 9 kg per year during puberty. Overall, male teen gains 7 to 30 kg during puberty, with a main gain. जी मैडम। हाँ, ठीक আছে। Okay, thank you. With a main gain of 23.7 kg. থ্যাংক ইউ আইরিন। তাহলে এখানে আমরা কিছু ওয়েট গেইনের কথা দেখলাম, যে কোন সময়ে ওয়েট গেইন গুলো হচ্ছে, চেঞ্জেস গুলো হচ্ছে। মেনার্কি টাইমে ওয়েট গেইন কিন্তু কম হচ্ছে, ঠিক
ঠিক আছে, কমে যাচ্ছে। প্রথম দিকে কিন্তু ওয়েট গেইন হচ্ছে, তারপরে ওয়েট কিন্তু কমে যায় যখন তার মেনার্কি হয়, তারপরে মেনার্কির পরে কিন্তু আরো কম ওয়েট গেইন। Pubertal development also affect circulatory and respiratory system as an adolescent heart and lungs increase in both size and capacity. Those changes lead to increased strength and tolerance for exercise. তাহলে শুধুমাত্র যে রিপ্রোডাক্টিভ চেঞ্জ গুলো হচ্ছে তাই না, অন্যান্য চেঞ্জ গুলো তো হচ্ছে, অন্যান্য অর্গানও বড় হচ্ছে, তাই না? তাহলে রেসপিরেটরি সিস্টেমও ডেভেলপ করছে, প্লাস সার্কুলেটরি সিস্টেমও ডেভেলপ করছে, সবগুলোরই সাইজে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি। এটাই বলছি পিউবার্টাল ডেভেলপমেন্ট। আমি এটা আমি পড়ছি। থ্যাংক ইউ আইরিন। Sex difference that appears at males tends to develop. The sex difference that are apparent as males. মেলসদের মধ্যে কি কি ধরনের পার্থক্যগুলো হয়, যেমন লার্জার হার্ট আর লাং। দেখেছো ছেলেদের হৃদয় কত বড়, তাদের ফুসফুস কত বড়, দেখেছো? এই জন্য বড় বড় হৃদয়, আর মেয়েদের হৃদয়টা একটু ছোট থাকছে কম্পেয়ার টু মেল। দেন সিস্টোলিক ব্লাড প্রেশার হায়ার থাকছে ইন কেস অফ মেল, রেস্টিং হার্ট রেট কম থাকছে ইন কেস অফ মেল, আর greater capacity for oxygen carrying capacity থাকছে বেশি, greater power of neutralizing the chemical products of muscular exercise। তাহলে কেমিক্যাল প্রোডাক্ট যেটা বের হচ্ছে মাসকুলার এক্সারসাইজ, সেটা নিউট্রালাইজিং পাওয়ারটা বেশি থাকছে, হায়ার ব্লাড হিমোগ্লোবিন এন্ড মোর রেড ব্লাড সেলস। ইন কেস অফ মেল হিমোগ্লোবিন বেশি থাকছে, রেড ব্লাড সেলসও বেশি থাকছে। তাহলে এখানে বেশি থাকছে মানে কি, ফিমেলদের কম থাকছে এই জিনিসগুলো যেগুলো বললাম, ঠিক আছে? তাহলে খুব ইন্টারেস্টিং না বলো, মেল আর ফিমেলের যে পিউবার্টাল চেঞ্জেস, পিউবার্টাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো যে আমরা জানলাম, অনেক ইন্টারেস্টিং কি না বলো? ওকে, গুড। এখন রিপ্রোডাকশন রিলেটেড যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলো কি? আমরা জানি প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, দোজ আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য সেক্স অর্গান। প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, প্রাইমারি কথাটা কেন বলছে বলো তো? বলো, প্রাইমারি আমরা যেটা চেঞ্জ বলি ডিউরিং পিউবার্টি, এটাকে বলে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে সেকেন্ডারি সেক্স কথাটা কেন বলছে, কেউ বলবে প্লিজ বলো? সেকেন্ডারি সেক্স প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স ম্যাডাম মেল এন্ড ফিমেলের মধ্যে যে পার্থক্যটা শুরু করে, বাট তারা এখনো রিপ্রোডাকশনের জন্য তৈরি হয় না। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স যেটা হয় সেটা রিপ্রোডাকশনের জন্য তারা ফুলি প্রিপেয়ার্ড। প্রাইমারি সেক্স হচ্ছে যেটা নিয়ে সে জন্মগ্রহণ করছে, যে সেক্স ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যেটা হচ্ছে প্রাইমারি সেক্স। জন্মগতভাবে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটাকে বলছে প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। আর এটার যে চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করছে, ঠিক আছে? অর্থাৎ জন্মের পরবর্তীতে যে চেঞ্জ, এই কারণে এটাকে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলেছে। তাহলে ইন কেস অফ মেল, দ্য ফার্স্ট স্টেজ অফ পিউবার্টি ইনভলভ গ্রোথ অফ দি টেস্টিস এন্ড স্কটাম ফলোড বাই গ্রোথ অফ দি পেনিস। আমরা জানি অলরেডি at the time of penis develop, অর্থাৎ রিপ্রোডাকশন রিলেটেড চেঞ্জ, তো এই কারণে আমরা আবারও স্কটাম, পেনিস সবকিছু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি। At the time that penis develops, the seminal vesicles, the prostate and the bulb urethral gland also enlarge and develop. Okay, the first ejaculation of seminal fluid generally occurs about 1 year after beginning of accelerated penis growth. The penis growth হওয়ার পরে 1 বছর পরে কিন্তু তার ফার্স্ট সেমিনাল ফ্লুইড ejaculation হচ্ছে, although this is often determined culturally rather than biologically, since for many of boys first ejaculation occurs as a result of masturbation. তাহলে ম্যাস্টারবেশনটাকে আমরা নরমাল হিসেবে কনসিডার করি। অনেক ক্ষেত্রেই ফার্স্ট ইজাকুলেশন ম্যাস্টারবেশন হওয়ার পরে হয়, উইদাউট ম্যাস্টারবেশনও হতে পারে, যেটাকে অনেক সময় বলে স্বপ্ন দোষ। নাইট, সাধারণত রাতের বেলা যে ইজাকুলেশন হয় এটাকে কি বলে, কি বলে? বাংলায় বলে স্বপ্ন দোষ, ইংরেজিতে কি বলে? ইংরেজিতে ইজাকুলেশন বলে। বয়েজ আর জেনারেলি ফার্টাইল বিফোর দে হ্যাভ অ্যান অ্যাডাল্ট অ্যাপিয়ারেন্স। এটা খুব ইন্টারেস্টিং, যে ফার্টিলিটি ডেভেলপ করে তখনও কিন্তু তার অ্যাডাল্ট অ্যাপিয়ারেন্স হয় নাই, তার আগেই সে কিন্তু ফার্টাইল। অর্থাৎ ফার্টাইল মানে কি, সে ফাদারিং করতে পারবে, সে পিতা হওয়ার যোগ্যতা অর্জন করে, ঠিক আছে? বিফোর অ্যান অ্যাডাল্ট ফেজ। এরকম হচ্ছে না, মনেই হবে না যে এই ছেলেটা দ্বারা এরকম কিছু হতে পারে, এই ছেলেটা কাউকে প্রেগনেন্ট করতে পারে, কিন্তু হতে পারে, কারণ অ্যাডাল্ট অ্যাপিয়ারেন্সের আগেই একটা বাচ্চা ছেলের চেহারা, অথচ সে কিন্তু তখনই ফার্টাইল হয়ে যাচ্ছে। In case of female, the changes in the primary sex characteristics involve growth of the uterus, vagina and other aspects of the reproductive system.
Menarche, the beginning of menstruation, is a relatively late development which follows a long series of hormonal changes. So অনেক এইগুলো সব ডেভেলপ হওয়ার পরে ইউট্রাস ভেজাইনা সবকিছু ডেভেলপ হওয়ার পরে কিন্তু মেনার্কি হচ্ছে, বুঝতে পারছো? সেটাই বলেছে এখানে। Generally, a girl is not fully fertile until several years after menarche, as regular ovulation follows menarche by about 2 years. সাধারণত রেগুলার ওভুলেশন হচ্ছে মেনার্কি হওয়ার কত বছর পরে? 2 বছর পরে। কিন্তু এটা হচ্ছে সাধারণত। অসাধারণত কিন্তু মেনার্কি হওয়ার আগেই একজন ফিমেল প্রেগনেন্ট হতে পারে, অর্থাৎ ফার্স্ট মেনস্ট্রুয়েশন যখন হবে তার আগেই যদি তার সেক্সুয়াল এক্সপোজার হয় তাহলে কিন্তু সে মেয়েটা প্রেগনেন্ট হতে পারে। বাট ইউজুয়ালি ওভুলেশন হয় মেনার্কি হওয়ার, ইউজুয়ালি রেগুলার ওভুলেশন হবে কবে? 2 বছর পরে, বুঝতে পারলে? Females usually appear physically mature before they are capable of becoming pregnant. ঠিক একই রকম আগে যেমন বলছে যে ফাদার হওয়ার যে মানে অ্যাডাল্ট ফেজ হওয়ার আগেই ফাদারিং করতে পারে, তেমনি একটা মেয়ে তার অ্যাডাল্ট ফিচার তৈরি হওয়ার আগেই, তাকে খুব বেশি বড় মনে হয় না, এখনো মনে হয় একটা কচি বাচ্চা, তাই না, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, কিন্তু সে প্রেগনেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করে, এটাই বলেছে। সো ব্রেইনে কি কি চেঞ্জ হচ্ছে? তাহলে এতক্ষণ আমরা বললাম রিপ্রোডাক্টিভ রিলেটেড যে চেঞ্জগুলো, অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি চেঞ্জ আসছে, এই চেঞ্জগুলোকে আমরা কি বলি? সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এটা তো তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে ব্রেইনে কি চেঞ্জ হচ্ছে? ওভার দ্য কোর্স অফ অ্যাডোলেসেন্স দ্য অ্যামাউন্ট অফ হোয়াইট ম্যাটার ইন দ্য ব্রেইন ইনক্রিজেস লিনিয়ারলি while the amount of gray matter in the brain follows the inverted U pattern. এটা জাস্ট প্যাটার্নের কথা বলছে, একটা লিনিয়ার গ্রোথ হচ্ছে, একটা ইউ প্যাটার্নে গ্রোথ হচ্ছে। দিস প্রসেস অলসো কল্ড সিন্যাপটিক প্রুনিং। এই যে একটা ইউ প্যাটার্নে গ্রোথ হচ্ছে আর একটা তোমার লিনিয়ার গ্রোথ হচ্ছে, এইটাকে বলে সিন্যাপটিক প্রুনিং। তাহলে এই সিন্যাপটিক প্রুনিংটা হচ্ছে কখন? অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। Two neurotransmitters that play important role in adolescent brain development are glutamate and dopamine. তাহলে এই যে তোমার অ্যাডোলেসেন্টরা দেখা যায় যে অ্যাডিক্টেড হয়ে যায় গেমের প্রতি, কেন? কারণ এই সময় কিন্তু তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন মূলত তার ব্রেইনে যে রিলিজ হচ্ছে, যে কারণে সে যখন ব্রেইন অ্যাডিক্টেড কোনো গেম বা সে কি বলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে অ্যাডিক্টেড হয়ে যায়, সে তার মানে হচ্ছে তার অনেক বেশি ডোপামিন রিলিজ হয় তার ব্রেইন থেকে। এই ডোপামিনটা তার একটা হ্যাপিনেস হিসেবে কাজ করে, হ্যাপি হরমোন হিসেবে কাজ করে, যার জন্য তার খেলতে ভালো লাগে। এই খেলাধুলা করলে তার ডোপামিন সিক্রেশন বেড়ে যায়, বুঝতে পারছো? তাহলে এই সময় ইম্পর্টেন্ট রোল প্লে করছে গ্লুটামেট এবং ডোপামিন। গ্লুটামেট ইজ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। গ্লুটামেটটা হচ্ছে এক্সাইটেটরি, এই জন্য দেখা যায় অ্যাডোলেসেন্টরা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, অ্যারোগেন্ট বিহেভিয়ার হয়ে যায়। And during the synaptic pruning that occurs during adolescence, most of the neural connections that are pruned contain receptor of the glutamate or other excitatory neurotransmitter. তাহলে এই সিনাপটিক প্রসেসের সময় তোমার যেটা হচ্ছে গ্লুটামেটের রিসেপ্টরটা প্রুন হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে, এই কানেকশনগুলো বেশি তৈরি হচ্ছে। বিকজ অফ দিস বাই আর্লি অ্যাডাল্টহুড দ্য সিনাপটিক ব্যালেন্স ইন দ্য ব্রেন ইজ মোর ইনহিবিটরি দ্যান এক্সাইটেটরি। এই কারণেই বলছে যে এই সময় যেহেতু গ্লুটামেট একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং এই প্রুনিংটা গ্লুটামেটের প্রুনিংটা বেশি হয়, বুঝতে পারছো? যার ফলে কিন্তু এক্সাইটমেন্টটাই তাদের বেশি থাকে দেন ইনহিবিটরি, মোর ইনহিবিটরি দেন এক্সাইটেটরি। ব্রেইন ইজ মোর ইনহিবিটরি দেন এক্সাইটরি। এই যে ব্যালেন্স হচ্ছে বলছে, এই যে অ্যাডাল্টহুডে যখন হচ্ছে তখন একটা ব্যালেন্স হয় ব্রেনের মধ্যে, এই এক্সাইটেটরি ইনহিবিটরি দুইটার একটা ব্যালেন্স তৈরি। ডোপামিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লেজার অ্যান্ড এই যে যেটা বলছিলাম অ্যাসোসিয়েটেড প্লেজার অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য এনভায়রনমেন্ট ডিউরিং ডিসিশন মেকিং। তাহলে ডিসিশন মেকিং এ এই ডোপামিনের একটা রোল আছে, অ্যাডজাস্টিং এনভায়রনমেন্টে ডোপামিনের একটা রোল আছে, অ্যাসোসিয়েটেড উইথ প্লেজার। ওকে, তাহলে দুটো ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটারের কথা এখানে বলা হলো ব্রেইন ডেভেলপমেন্ট, ব্রেইন চেঞ্জ। During adolescence, dopamine levels in the limbic system increase and the input of the action of the dopamine to the prefrontal cortex increases. তাহলে ডোপামিনটা বেড়ে যাচ্ছে এখানে। The balance of excitatory or inhibitory neurotransmitter and increased dopamine activity in adolescence may have implications for adolescent risk-taking and vulnerability to boredom. ঠিক আছে? তাহলে risk-taking behavior-এর একটা মোর ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা দুই ধরনের নিউরোট্রান্সমিটার এদের ভিতরে কাজ করে, একটা এক্সাইটেটরি আর একটা হচ্ছে ইনহিবিটরি, প্লাস ডোপামিন কাজ করে, যার ফলে তাদের মধ্যে একটা রিস্ক টেকিং বিহেভিয়ার তৈরি হয় এই বিকজ অফ দিস নিউরোট্রান্সমিটার।
So development in the limbic system plays an important role in determining rewards and punishment and processing emotional experience and social information. তাহলে লিম্বিক সিস্টেমের একটা রোল আছে, এটা হচ্ছে লিম্বিক সিস্টেম যেটাকে বলছে। এই লিম্বিক সিস্টেমে একটা রোল আছে কিসের জন্য? একটা হচ্ছে যে ইন ডিটারমিনিং রিওয়ার্ডস এন্ড পানিশমেন্ট, পানিশমেন্ট এবং রিওয়ার্ডস কোনটাতে তারা কি করবে, এই যে তার ইমোশনাল এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে, সোশ্যাল ইনফরমেশন যেটা, এটার জন্য লিম্বিক সিস্টেম ডেভেলপমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটাই বলছি। Changes in the levels of neurotransmitter dopamine and serotonin in the limbic system make adolescent more emotional and more responsive to rewards and stress. যেহেতু এই নিউরোট্রান্সমিটার গুলো আছে, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে ডোপামিন, যার ফলে অ্যাডোলেসেন্টরা বেশি ইমোশনাল হয় এবং তারা রেসপন্সিভ টু রিওয়ার্ডস এন্ড স্ট্রেস, বেশি রেসপন্সিভ থাকে। The corresponding increase in the emotional variability that also increase the adolescent's vulnerability. যেহেতু ইমোশনাল ভেরিয়েবিলিটিটা তাদের এই সময় বেড়ে যায় এই পিরিয়ডে, যার জন্য তারা ইমোশনালি ভালনারেবল থাকে, যার ফলে এই যে সুইসাইডাল রেট বেশি, তারা একটুতেই তারা ইমোশনাল হয়ে যায়, একটুতেই তারা সুইসাইড করতে পারে, ঠিক আছে? তাহলে এই বিকজ অফ দিস নিউরোট্রান্সমিটার চেঞ্জেস ইন দি ব্রেইন। সো ওভারঅল এটাই মনে রাখতে হবে যে অ্যাডোলেসেন্ট ব্রেইনের মধ্যে কিছু নিউরোট্রান্সমিটারের চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে গ্লুটামিন আর একটা হচ্ছে তোমার ডোপামিন প্লাস সেরোটোনিন, এই সবগুলো মিলিয়ে ওদের ইনহিবিটরি এক্সাইটেটরি সবকিছু মিলিয়ে ওদের ভিতরে ইমোশনাল চেঞ্জেস গুলো বেশি হয়, যার ফলে ওরা মোর ভালনারেবল টু ইমোশনাল ভালনারেবিলিটিরা ওদের মধ্যে বেশি থাকে। ওকে, সো নর্মাল সাইকোলজিক্যাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা কিরকম? ডিউরিং অ্যাডোলেসেন্ট টিনস ডেভেলপ অ্যান্ড স্ট্রঙ্গার রিকগনিশন অফ দেয়ার ওন পার্সোনাল আইডেন্টিটি, ইনক্লুডিং রিকগনিশন অফ এ সেট অফ পার্সোনাল মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালুজ অ্যান্ড গ্রেটার পারসেপশন অফ দ্য ফিলিংস অফ সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ওয়ার্থ। এই পিরিয়ডে কিন্তু তার কি হয়, পার্সোনাল আইডেন্টিটি তৈরি হয় এবং তার মোরাল ক্যারেক্টার তৈরি হয়, তার এথিক্যাল ভ্যালুজ গুলো তৈরি হয়, তার পারসেপশন ফিলিংস সবকিছু কিন্তু এই সময় তৈরি হচ্ছে। এটাকেই আমরা বলছি সাইকোসোশ্যাল এন্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, যেটা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এই ডেভেলপমেন্ট গুলো তার তৈরি হচ্ছে। সাইকোলজিক্যাল কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইনটু 3 পিরিয়ডস। একটা হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্সে কিছু ধরনের একটা প্যাটার্ন হচ্ছে, মিডল অ্যাডোলেসেন্সে এক ধরনের প্যাটার্ন হচ্ছে, লেট অ্যাডোলেসেন্স। এই তিনটা পিরিয়ডে তার সাইকোলজিক্যাল এবং কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। Each of these distinct period of development is marked by mastery of new emotional, cognitive and social skills. এই তিনটা পিরিয়ডে বিভিন্ন ধরনের ইমোশনাল স্কিল হয়, বিভিন্ন ধরনের কগনিটিভ স্কিল তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সোশ্যাল স্কিল হচ্ছে। সো এই তিন স্কিলগুলোকে আমরা এই তিনটা পিরিয়ডে বিভিন্ন ধরনের তাদের ডেভেলপ, কগনিটিভ এন্ড সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। সো এই টেবিল যেটা দেখতে পাচ্ছ, এই টেবিলেই সাইকোলজিক্যাল প্রসেস এন্ড দ্য সাব স্টেজ অফ অ্যাডোলেসেন্স এগুলো দেখানো হচ্ছে। আর্লি অ্যাডোলেসেন্সে ইমোশনাল রিলেটেড চেঞ্জগুলো কি হয়, কগনিটিভ চেঞ্জগুলো কি হয়, সোশ্যাল চেঞ্জগুলো কি। আর্লি অ্যাডোলেসেন্সে যেমন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু এ নিউ বডি ইমেজ, অ্যাডাপ্টেশন টু ইমার্জিং সেক্সুয়ালিটি, এটা হচ্ছে ইমোশনাল চেঞ্জেস। কগনিটিভ চেঞ্জেসের মধ্যে কি হয়, এই সময় তারা কনক্রিট থিঙ্কিং, আর্লি মোরাল কনসেপ্টস তৈরি হয়। তাহলে কনক্রিট থিঙ্কিং তৈরি হচ্ছে কিন্তু আর্লি অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এবং সোশ্যালি রিলেটেড কি চেঞ্জ হচ্ছে, স্ট্রং পিয়ার ইফেক্ট। আমরা জানি যে এই সময় বন্ধু বান্ধবদেরই এরা বেশি পছন্দ করে, তাহলে এটা হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্ট। মিডল অ্যাডোলেসেন্টে কি হচ্ছে, এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল সেপারেশন ফ্রম প্যারেন্টস। মিডল অ্যাডোলেসেন্টে এটা ইমোশনাল হিসেবে বাবা মার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এরপরে কগনিটিভ রিলেটেড চেঞ্জ কি হচ্ছে এই সময়, ইমার্জেন্স অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট যেগুলো যে কল্পনার জগতে যে ভেসে যায় তারা, এই সময় হচ্ছে মিডল অ্যাডোলেসেন্স। হচ্ছে এক্সপ্যানশন অফ ভার্বাল অ্যাবিলিটিস, তারা তাদের কমান্ড তৈরি হয়, ভার্বাল অ্যাবিলিটি এন্ড কনভেনশনাল mortality, adjustment to the increased school demands. ওকে, তাহলে এই সময় এটা হচ্ছে মিডল অ্যাডোলেসেন্স, তার ক্রিটিক্যাল হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তৈরি হয়। আর ইনক্রিজ রিস্ক টু সোশ্যাল চেঞ্জ কি হচ্ছে, ইনক্রিজ রিস্ক টু হেলথ রিস্ক, বিহেভিয়ার, সেক্সুয়াল ইন্টারেস্ট ইন পিয়ার্স, আর্লি ভোকেশনাল প্ল্যানস। সোশ্যাল চেঞ্জের মধ্যে তারা সেক্সুয়াল ইন্টারেস্ট তৈরি হচ্ছে পিয়ার্সদের মধ্যে। ওকে, তাদের রিস্ক বিহেভিয়ার, যেটা হেলথ রিস্ক বিহেভিয়ার তৈরি হচ্ছে, এটা হচ্ছে মিড অ্যাডোলেসেন্স। সো ভেরি মানে ইম্পর্টেন্ট পিরিয়ড হচ্ছে যে এই সময় তাদের যে সোশ্যাল চেঞ্জ হচ্ছে, কগনিটিভ চেঞ্জ হচ্ছে, ইমোশনাল চেঞ্জগুলো হচ্ছে। লেট অ্যাডোলেসেন্সে কি হচ্ছে, ইমোশনাল চেঞ্জ, এস্টাবলিশমেন্ট অফ পার্সোনাল সেন্স অফ আইডেন্টিটি, ফার্দার সেপারেশন ফ্রম প্যারেন্টস। এখন একেবারেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে লেট অ্যাডোলেসেন্স।
তার নিজের একটা পার্সোনাল সেন্স অফ আইডেন্টিটি, পুরো নিজস্ব আলাদা একটা গণ্ডি তৈরি হয়ে গেছে, আলাদা পরিচিতি তৈরি হয়ে যায় এই সময়টা। আর কগনিটিভ চেঞ্জ গুলা কি হচ্ছে? ডেভেলপমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট কমপ্লেক্স থিঙ্কিং, ইমার্জেন্স অফ পোস্ট কনভেনশনাল মোরালিটি। এখানে এটা কি ছিল? মোরালিটি ছিল, মোরালিটি। ওকে, তাহলে মোরাল ডেভেলপমেন্ট গুলো কখন হচ্ছে? লেট অ্যাডোলেসেন্স, ইমার্জেন্স অফ পোস্ট কনভেনশনাল মোরালিটি এবং কমপ্লেক্স থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এগুলো হচ্ছে লেট অ্যাডোলেসেন্স। সোশ্যাল চেঞ্জ গুলো কি হচ্ছে? ইনক্রিজড ইম্পালস কন্ট্রোল, তাদের যে ইম্পালস, ভিতরে যে একটা মানে আগ্রহ যেগুলো থাকে, ভিতরে যে ইনস্টিংক্ট গুলো থাকে, যেটাকে ইম্পালস বলছে, সেটাকে কন্ট্রোল করতে পারে সে লেট অ্যাডোলেসেন্সে। অর্থাৎ সে এখানে কিছুটা হলেও সে বুঝতে শিখে, ভালো মন্দ এটা বুঝতে শিখে। ইমার্জিং সোশ্যাল অটোনমি এবং এস্টাবলিশমেন্ট অফ ভোকেশনাল ক্যাপাবিলিটি, তাহলে ভোকেশনাল ক্যাপাবিলিটি অর্জন করছে এই সময় এবং সোশ্যাল অটোনমি তৈরি হচ্ছে, অর্থাৎ সোশ্যাল গ্যাদারিং এ যাওয়া না যাওয়া, এই যে সোশ্যাল অটোনমি, এই বিষয়টা এই সময় ডেভেলপ করছে লেট অ্যাডোলেসেন্স। আমরা ইমোশনাল, কগনিটিভ এবং সোশ্যাল রিলেটেড চেঞ্জ গুলো দেখলাম যে ডিফারেন্ট স্টেজে কি কি চেঞ্জ গুলো হচ্ছে, আর্লি, মিডল এন্ড লেট অ্যাডোলেসেন্স। ওকে, তো এই সেশন গুলো অনেক বড়, কারণ এই সেশন চাইলে 2টা বা 3টা সেশনে নেওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের যে হাতে যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, এই জন্যই অনেক বেশি, একটা সেশনে অনেক বেশি কথাবার্তা বলা হচ্ছে। ওকে, সো এখনো অনেকগুলো বাকি আছে আমাদের, দেখো 4টা স্লাইড বাকি আছে। Psychosocial development, adolescent experience dramatic biological changes related to puberty. These affect psychosocial development. Peer influence is the dominant psychosocial issue during adolescence, especially during early stage. Young teens are highly cognizant of their physical appearance and social behavior, seeking acceptance within a peer group. So, এগুলো হচ্ছে psychological development characteristics এই গ্রুপে। They can influence food intakes among teens. Then teens adopt or develop food preferences and make food choices based on associations with feelings of being accepted or having fun with peers, or may use food as a way to exert independence from families and parents. এখানে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সীরা ফ্যামিলির সাথে খাবার দাবার শেয়ার না করে তারা এখন পিয়ার্সদের সাথে শেয়ার করতে পছন্দ করে। এই সময় তাদের জন্মদিনের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়। এতদিন ফ্যামিলির সাথে জন্মদিন করতো, এখন যদি জন্মদিন আসে তাহলে বলে যে না, আমি এখন আমার পিয়ার্সদের সাথে করব। বন্ধুদের সাথে তারা জন্মদিন সেলিব্রেট করে, তারা বন্ধুদের সাথে একসাথে কেক কাটে, ঠিক কিনা? এই ঘটনাগুলো কিন্তু এই বয়সে ঘটে। So males who enter puberty at later age may consider themselves to be late bloomers and may feel physically inferior to the peers who mature earlier. Such dissatisfaction can also lead to markedly reduced self-esteem. তো এখানে কিছু প্রবলেমের কথা বলেছে যে তাদের সেলফ এস্টিম কমে যেতে পারে। কেন? কারণ যারা আর্লি ম্যাচিওর হয়ে গেছে তাদের চেয়ে যারা লেটে ম্যাচিওর হয়, এই সমস্ত এরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগে, এরা নিজেকে একটু ইনফেরিয়ার মনে করে। এই কারণে তারা তাদের আত্মসম্মান বোধ, যেটা সেলফ এস্টিম, রিডিউস হয়ে যাচ্ছে। এটা মেইলের ক্ষেত্রে এটা হয়, পিউবার্টাল স্টেজে হতে পারে। ফর ফিমেলস, আর্লি ম্যাচুরেশন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার বডি ইমেজ, poor self-esteem, frequent dieting, and possibly disturbed or disorder eating behavior. So maturation যদি early হয় ফিমেলদের ক্ষেত্রে, তাদের কি প্রবলেম হতে পারে এটাই বলেছে। তাদের বডি ইমেজ পুয়ার হতে পারে, যার জন্য পুয়ার বডি ইমেজ, পুয়ার সেলফ এস্টিমও পুয়ার হচ্ছে, এবং তারা ডায়েটিং বেশি করছে, সেই সাথে ফ্রিকোয়েন্ট ডায়েটিং হচ্ছে, এবং যার ফলে তাদের ইটিং ডিসঅর্ডার গুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্লি ম্যাচুরেশন। আর এখানে ঠিক উল্টাটা বলেছে, দেখো, এন্টার পিউবার্টি এট এ লেটার এজ। ছেলেরা যদি লেট ব্লুমার্স হয় তাদের ক্ষেত্রে তারা ইনফেরিয়ার হয়, ফিজিক্যালি ইনফেরিয়ার মনে করে, তাদের ডিসস্যাটিসফ্যাকশন হয় এবং সেলফ এস্টিম কমে যায়। পাশাপাশি ফিমেলদের ঠিক উল্টাটা, যাদের ম্যাচুরেশন তাড়াতাড়ি হচ্ছে তারা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমের শিকার হচ্ছে। Young adolescents should be educated on normal variation in and initiation and progress in biological growth and development is an effort to facilitate development of a positive self-image and body image, so to reduce the likelihood of early initiation of health compromising behaviors. তাহলে এখানে কি বলেছে কথাগুলো? এখানে বলেছে আমাদেরকে এডুকেশন দিতে হবে অ্যাডোলেসেন্টদের কি বিষয়ে, এই যে নরমাল ভেরিয়েশন। একটু আগে যে সাইকোলজিক্যাল প্রবলেমের কথা বলা হলো, যে
আর্লি হলে কি হতে পারে, লেট হলে কি হতে পারে। ইন দ্যাট কেস এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো, যদি আমরা তাদেরকে এডুকেট করি যে এটা একটা নর্মাল ভেরিয়েশন, একটা এজ রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যেই হয়। সুতরাং আগে পরে হতে পারে, এটার জন্য তাদের যে পুর সেলফ ইমেজ তৈরি হচ্ছে, পুর সেলফ ইমেজ হচ্ছে, যার জন্য তাদের বিভিন্ন ধরনের বিহেভিয়ার প্রবলেম তৈরি হয়। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো যদি আমরা তাদেরকে এডুকেশন দিতে পারি। তাদের যে চেঞ্জেস গুলো হয়, পিউবার্টাল চেঞ্জ, বয়স সন্ধিকাল যেটাকে বাংলায় বলে, এই যে পরিবর্তনগুলো হয়, এই বিষয়ে যদি তাদেরকে আমরা সচেতন করতে পারি, তাহলেই তারা কিন্তু এই স্বাভাবিক হিসাবে এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তাহলে ইনফরমেশন, পজিটিভ ইনফরমেশন দেওয়াটা অ্যাডোলেসেন্টদেরকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এতক্ষণ আলোচনা করলাম আমরা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল। এখন হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। The early stage of adolescence is a time of great cognitive development. At the beginning of adolescence, cognitive abilities are dominated by concrete thinking, egocentrism, and impulsive behavior. So, প্রথম দিকে তাদের বিভিন্ন ধরনের impulsive behavior, অর্থাৎ অনেক ধরনের বিহেভ করে যেগুলো তার ভিতরে ইনস্টিংক্ট হিসেবে কাজ করে, তাদেরকে উদ্বুদ্ধ করে কিছু কিছু কাজ। সো এই আর্লি অ্যাডোলেসেন্স টাইমটা হচ্ছে অনেক কগনিটিভ ডেভেলপমেন্টটা অনেক বেশি হচ্ছে। Okay, great cognitive development হচ্ছে এই সময়। Middle adolescence characterized by growth in the emotional autonomy, increasing detachment from the family, and bulk of physical growth and development is complete during this stage. Middle adolescence দেখা যাচ্ছে তারা ডিটাচমেন্ট বেড়ে যাচ্ছে, ইমোশনাল অটোনমি হচ্ছে এই সময়টা। কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে ইমোশনাল ডেভেলপমেন্ট অলসো আ পার্ট অফ দ্যাট কগনিটিভ ডেভেলপমেন্ট। সো ইমোশনাল অটোনমি এই সময় তৈরি হচ্ছে। The late age of adolescence characterized by development of strong personal identity. একটু আগে আমরা দেখেছি এখানে কগনিটিভ ডেভেলপমেন্টও বলছে যে পার্সোনাল আইডেন্টিটি ভেরি স্ট্রং হচ্ছে late adolescence. Biological growth and development has concluded among most teens and body images issues are less common. তাহলে এই সময় তাদের বায়োলজিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লেট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তাদের যে বডি ইমেজ সংক্রান্ত যে ইস্যুসগুলো তৈরি হয় সেগুলো এখানে থাকে না এই সময়টায়, লেস কম থাকে। তাহলে গেল কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলবো। এখন হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। A common belief about adolescence is that it is the time when teenagers from personal identity form personal identity. আগেও কথা বলেছে, সোশ্যালি সে একেবারে ডিস্টিংক্টিভ একটা মানুষ হিসেবে আইডেন্টিফাই হয়। আচ্ছা, সোশ্যাল রিকগনিশন পাচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টে, এটা কখন হচ্ছে? অ্যাবাউট লেট adolescence period. Egocentrism in adolescence forms a self-conscious desire to feel important in their peer groups and enjoy social acceptance. So এক ধরনের ইগো কাজ করে এদের মধ্যে, যেটাকে বলে ইগোসেন্ট্রিজম, যার ফলে তার সেলফ কনসিয়াসনেস যেটা, সেই ডিজায়ারটা বাড়ছে, যার ফলে সে সোসাইটির একটা ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে নিজেকে একটা পিয়ার গ্রুপের একজন সে যে সোশ্যালি অ্যাকসেপ্টেড হচ্ছে সেই বিষয়টা সে এনজয় করছে, অর্থাৎ সোশ্যালি তার একটা ডিস্টিংক্ট পার্সন হিসেবে সে আইডেন্টিফাই হয়। এই হচ্ছে তার সোশ্যাল ডেভেলপমেন্ট। ওকে, এটাই লাস্ট স্লাইড ছিল। সো তোমরা কি আছো নাকি ঘুমিয়ে পড়েছো সবাই কথা শুনতে শুনতে? জি ম্যাডাম আছি। ম্যাডাম আছি। ওকে, আমাদের অনেক সময় গেল। লাস্টে আমরা যদি সিম্পলি কিছু রিভিউ করি, আমার মনে হয় যে তোমরা সবাই ডেফিনেশন অ্যাডোলেসেন্স সবাই বলতে পারবে, এটা জিজ্ঞেস করার কিছু নাই। অ্যাডোলেসেন্ট স্টেজগুলো নিশ্চয়ই মনে আছে। আমি জানতে চাচ্ছি ইয়াং পিপল কাকে বলে? ইয়াং পিপল কাদেরকে বলবো আমরা? কোন এজ? 24 ইয়ার্স এর মধ্যে শুরুটা কবে? 10 বছর থেকে 24 বছর। 18 to 24। 10 to 24 হচ্ছে ইয়াং পিপল। কি ভুলে গেছো? হাবিব বলেছো তাই না? 10 to 24 ইয়ার্স হচ্ছে ইয়াং পিপল। ওকে, অ্যাডোলেসেন্ট হেলথ কেন ইম্পর্টেন্ট? তুমি একটা কথা বলো। malnutrition, HIV prevention. তুমি ম্যালনিউট্রিশন বলবো? এই পিরিয়ডটার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট এটাই মেইন স্টেজ, এই সময়টাই। ভেরি গুড। তো এইটাই হচ্ছে এইটার ডিস্টিংক্ট। তাহলে কেন ইম্পর্টেন্ট এই পিরিয়ডটাকে আমরা কেন গুরুত্ব দেব? কারণ এই সময় বলো যেটা বলছিলে। আর এরপরে তুমি ট্রানজিশনাল পিরিয়ড, অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, এই সময় হচ্ছে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট গুলো হয়।
হ্যাঁ, আর তাহলে ঠিক আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে কি একটু বুঝিয়ে বলো যে এই কারণে এটা ইম্পর্টেন্ট, এই কারণগুলোর জন্য ইম্পর্টেন্ট। হাবিব চুপচাপ কেন, বলো কেন অ্যাডোলেসেন্ট হেলথ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে অ্যাডাল্ট হেলথের সাথে যে রিলেশনশিপ, সেটা বলতে হবে না? তারপরে এই সময় যে তার যে ইমোশনাল কগনিটিভ এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, যার জন্য যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে চাই, সেগুলো বলবে না? বলো, হিন্টস দিলাম, বলো তুমি। HIV, তারপর হচ্ছে গিয়ে এটার যে টেন্ডেন্সি, তারপর সুইসাইডাল যে টেন্ডেন্সি আছে, তাদের মেন্টাল চেঞ্জ আসছে, তারপর হচ্ছে তার যে রিস্কি বিহেভিয়ার যেগুলো, যেমন ড্রাগস এডিকশন, তারপর হচ্ছে এগুলা থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, বা ওইটা একটা ইম্পর্টেন্ট টাইম। তারপর তাদের ফার্দার লাইফটা এখন স্পয়েল হতে পারে। এখন যদি আমরা এটা অ্যাডাল্ট হেলথের সাথে অ্যাডোলেসেন্ট হেলথের সাথে কি রিলেশনশিপ আছে? তারপর রিপ্রোডাকশনটা এই সময়ে তো মানে সেই রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়, তো ইন দ্যাট টাইম এই সময় বলো। তারপর হাইট স্পার্ট, মানে হাইট, তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এই টাইমটাতে সবচেয়ে বেশি থাকে। সো তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যাতে সবচেয়ে হাইয়েস্ট হয়, সেটা ওই এখানে ইনশিওর করার চেষ্টা করা হচ্ছে। Adolescent growth এর কিছু characteristics বলো তো। Tajberi, what are the characteristics of adolescent growth? বলো। puberty হয় ম্যাম এই সময়টা। Adolescent growth এর characteristics বলতে বলেছি। আমরা এত কষ্ট করে যদি পড়া তো যদি না দিতে পারো, তাহলে তো খুব মন খারাপ লাগে। characteristics কি, এত কিছু বললাম, কিছু মনে নেই কি বললাম? গার্লসদের ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, পিউবিক হেয়ার গ্রোথ করবে, puberty, growth spurt, reproduction related changes in the brain, জেনিটাল যে ডেভেলপমেন্ট গুলো হয়। গুড, ওকে, গুড। তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমরা তো আমাকে কোনো প্রশ্ন করলে না, আমি তো প্রশ্ন করলাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। কি প্রশ্ন বলো? ম্যাডাম যেহেতু হচ্ছে আমার একটা ফিমেল বেবি আছে, এই জন্য আমার জানার ইচ্ছা এই কোশ্চেনটা। তোমার ভিডিওটা অন করে কথা বলো, তাহলে আমি স্টপ করলাম শেয়ারিং। ঠিক আছে, আমরা এখন ডিসকাস করব। বলো, প্রশ্নটা বলো। জি ম্যাডাম। ভিডিও অন করে বলো। জি ম্যাডাম। বলে ফেলো। সেটা হচ্ছে ম্যাডাম, আমরা যখন ম্যাডাম ভার্সিটিতে পড়েছি, তখন আমাদের কিছু ফ্রেন্ডদের দেখেছি যে তারা হচ্ছে অ্যাফেয়ার্সে আছে এবং তাদের ফিজিক্যাল রিলেশন আছে। তো ম্যাডাম হচ্ছে তারা হচ্ছে বিয়ে করবে, এই জন্য তাদের ফিজিক্যাল রিলেশন আছে। তো এখন হচ্ছে আমার কোশ্চেন ম্যাডাম, তো যখন হচ্ছে পিউবার্টি এজে আসতেছে, তখন আমার মেয়েকে আমি কিভাবে শিখাবো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে কিভাবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে? এক্সট্রা ম্যারিটাল না, এটা হচ্ছে প্রি ম্যারিটাল। প্রি-ম্যারিটাল হচ্ছে বিয়ের আগের সম্পর্ক। জি ম্যাডাম। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা বিবাহিত যখন আরেকজনের সাথে সম্পর্ক থাকে, আরেকজনের সাথে কমিটেড, তারা হচ্ছে বিয়ে করবে। এখন ম্যাডাম কালচারে এই প্র্যাকটিসটা অনেক বেশি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি আইরিন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু এনেছো, যে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে প্রিভেন্ট করব যারা যাতে এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়িয়ে না পড়ে। সেই কারণে আমাদেরকে কালচারালি তাকে শিক্ষা দিতে হবে, তাকে রিলিজিয়ান বেসড শিক্ষা দিতে হবে, যে ধর্মেও বলেছে যে কোনো আগেই শারীরিক সম্পর্ক করা ঠিক হবে না। ঠিক আছে, বিবাহ আগে শারীরিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক আমাদের সমাজে গ্রহণযোগ্য না। এমন হতে পারে যে সে প্রতিশ্রুতি দিল বিয়ে করবে, কিন্তু সে তো নাও করতে পারে, তখন তার কি হবে, তাই না? সুতরাং তাকে এই ভালো মন্দটা তাদেরকে বোঝাতে হবে।
এটা কিন্তু যখন ঘটনা ঘটবে তখন না, আগে থেকেই তাকে, ছোটবেলা থেকেই তাকে আমাদের বোঝাতে হবে আমাদের কালচারাল ভ্যালুগুলো কি, সেই ভ্যালুগুলো সম্পর্কে তাদেরকে জানাতে হবে, রিলিজিয়ান ভ্যালু সম্পর্কে জানাতে হবে, সব মিলিয়ে তাকে বোঝাতে হবে যে তারা অবশ্যই যেন ভালোবাসার কোনো সমস্যা নেই কিন্তু শারীরিক সম্পর্কে জড়িয়ে না পড়ে। এবং সবচেয়ে বেশি রিস্ক হলো শারীরিক সম্পর্ক করতে যে তার যে সে প্রেগনেন্ট হবে না এটার তো কোনো নিরাপত্তা নাই, কি বলে গ্যারান্টি নাই, ঠিক আছে? তাহলে তার পরবর্তী যে রিপ্রোডাক্টিভ লাইফটা নষ্ট হয়ে যাবে, তার জীবনটা যে নষ্ট হয়ে যাবে, এই বিষয়টা তাকে অনুধাবন করতে হবে। সেই জন্য এই ধরনের শারীরিক সম্পর্কে যদি ম্যাডাম সমস্যা তৈরি হবে, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, পরবর্তীতে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। ম্যাডাম আর একটা কোশ্চেন, আমাদের হচ্ছে একটা মেয়েকে এস্টাবলিশ হইতে কমপক্ষে 30 থেকে 35 বছর লাগে। তো দেখা যায় এই বছরের পরে যে তাদের প্রেগন্যান্সিতে প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের মানে বিয়েটা কত বছর বয়সে আমরা করব? আমরা তো এস্টাবলিশ হওয়ার আগে বিয়ে করলে যেমন আমরা হচ্ছে আবার ইকোনমিক্যালি সোশ্যালি ব্যারিয়ার ফেস করতেছি, আবার দেরিতে বিয়ে করলে আমাদের প্রেগন্যান্সি লাইফে প্রবলেম হচ্ছে। আইরিন, তুমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছো। এগুলো আমাদের জন্য একটা সমস্যা আসলে, যে পড়াশোনা শেষ করতে করতে তার যদি অনেক বেশি বয়স হয়ে যায় তখন আসলে তার পক্ষে বিয়ে করা এবং সন্তান নেওয়া অনেক কঠিন হয়ে যায়। সে কারণে আসলে মেয়েদের বিয়ে আমরা যেটা বলি যে 20 বছরের পরে তো অবশ্যই, তাহলে অ্যাভারেজ যদি 22-23 বছরে, তখন কিন্তু 23-24 বছরে মোটামুটি একটা পর্যায়ে পড়াশোনা শেষ হয়ে যায়। এই পর্যায়ে এসে কিন্তু অবশ্যই বিয়ে করতে পারে, বিয়ে করে সে পড়াশোনাটা কন্টিনিউ করবে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে তো আমাদের পক্ষে মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রে কিন্তু আসলে ওই সময় কিন্তু সে জব করতে পারে মোটামুটি 23-24 বছরের মধ্যেই থাকে। কারণ প্রথম সন্তান আমরা মনে করি যে 30 বছরের আগে তো অবশ্যই হতে হবে, এবং সেটা 25 বছরের আগে হলে আরো বেশি ভালো, কারণ খুব বেশি লেটে হলে অনেক প্রবলেম হতে পারে। যেমন ম্যাডাম এখন আমার 36 একটা মেয়ে বিবাহ করতে পারে যে সময় মোটামুটি একটা পর্যায়ে পড়াশোনা শেষ হয়। এটা হলো আমার ব্যক্তিগত সাজেশন। কারণ ম্যাডাম আমার এখন 36 বছর বয়স হয়ে গেছে, এখন আমি কিন্তু আর একটা বেবি নেওয়ার রিস্ক আমি নিতেই পারতেছি না, মানে ফিজিক্যালি আমি অনেক ভয় পাই। একদম ঠিক বলেছো। তো সেই ক্ষেত্রে 35 বছরের আগে বাচ্চা নেওয়াটা সঠিক, 35 এর পরে অনেক সমস্যা হয়, তার আগে সাধারণত সমস্যা হয়। হচ্ছে ম্যাডাম আমাদের এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম। আমরা এইভাবে চিন্তা করব ম্যাডাম যে আমাদের বেবিদেরকে আমরা হচ্ছে পড়াশোনার পাশাপাশি তাদের রিপ্রোডাক্টিভ লাইফেও তাদের এন্টার করাতে হবে। এক্স্যাক্টলি। এই সেক্স এডুকেশন যেটাকে আমরা বলি, এটা পরিবার থেকে দিতে হবে, মা বাবাকে দিতে হবে, স্কুলে দিতে হবে, যার ফলে তার একটা স্বচ্ছ ধারণা হয় তার জীবন সম্পর্কে, তারপর ঝুঁকি সম্পর্কে তাকে জানাতে হবে, তার কি কি ঝুঁকি আছে। এই যে তুমি শারীরিক সম্পর্কের কথা বললে, শারীরিক সম্পর্কে তার কি কি ঝুঁকি আছে এটা তাকে জানাতে হবে, তারপরে সে বুঝতে পারবে ভালো মন্দটা। যদিও তারা ম্যাডাম আমাদের আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম, বাট আমার কাছে এটা কোশ্চেন মনে হচ্ছে, এইজন্য ম্যাডাম জিজ্ঞেস করে বলতে চেষ্টা করছে। লম্বা সময়ের কথা বলার দরকার নেই, বন্যা বলো। এখানে শুধু মানে পড়াশোনা, ক্যারিয়ার কন্টিনিউ কিংবা বাচ্চা নেওয়াটাই প্রবলেম না ম্যাম, সাথে আরো অনেক প্রবলেমই থাকে। যেমন দেখা যায় যে আমরা যারা সার্ভিস হোল্ডার উইমেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস যে বাচ্চা কে রাখবে, এই চাকরির সময়টাতে বাচ্চাটা কে রাখবে, কে এই দায়িত্বটা নিবে, এইটার জন্য কিন্তু আমরা মেয়েরা অনেকটা মানে অনিশ্চয়তার মধ্যে ভুগি। এখন ক্যারিয়ার নাকি বাচ্চা নাকি সংসার। একদম সত্যি কথা বলেছে, এবং অনেক প্র্যাকটিক্যাল সম্পর্ক মানে প্রবলেম হচ্ছে এইগুলো মেয়েদের জীবনে, এই প্রবলেমগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। এই কারণেই আসলে আমাদেরকে মানে কি বলবো, এটাকে কম্প্রিহেন্সিভলি আমাদের চিন্তা করতে হবে। জি ম্যাম, এটার অ্যাসপেক্টে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের এই প্রবলেমগুলো সলভ হবে, মেয়েরা ছেলেরা সমানভাবে যাতে এগিয়ে যেতে পারে। অর্থাৎ একটা মেয়ে শুধুমাত্র সংসার করবে, সে তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবে, এটা তো হয় না, তাই না? সুতরাং সেইভাবে আমাদের এই সমাধানের চিন্তা করতে হবে। আইরিন কি কিছু বলতে চেয়েছিল? আর কিছু না ম্যাডাম, আর বলতে চেয়েছিলাম যদিও তারা বিয়ে করেছে, কিন্তু আমার কাছে কোশ্চেনটা খুব মানে আমাকে খুব মানে করতো, আমার কাছে খারাপ লাগতো ব্যাপারটা। আচ্ছা, এই জন্যই জিজ্ঞেস করা ম্যাডাম। একদম, এটা আসলে অনেক বিশাল আলোচনার বিষয়। এটা নিয়ে ম্যাডাম আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন পাবলিক হেলথ সাইডে এই জিনিসগুলো নিয়েও কাজ করা উচিত আমাদের। এক্স্যাক্টলি, আমরা তো জেন্ডার পড়াই, হ্যাঁ জেন্ডার যে পড়ালাম সেখানে এই বিষয়গুলো এসছে না, যে শুধুমাত্র সংসারের দায়িত্ব কি মেয়েরাই পালন করবে, এই এম্পাওয়ারমেন্ট, ডিসিশন মেকিং, ফ্যামিলি প্ল্যানিং বলো, সবকিছুতে কি মেয়েরাই স্যাক্রিফাইস করবে নাকি সমানভাবে উভয় পক্ষকে
পুরুষ মহিলা সবাইকে এটা নিয়ে চিন্তা করতে হবে। সো এটা অনেক বড় একটা সমস্যা এবং আমার মনে হয় যেগুলো সমাধান নিশ্চয়ই হবে, তবে আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, এটার কোনো বিকল্প নেই। তাহলে আমাদের অনেক সময় গেল, আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ম্যাডাম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাডাম। হাবিব, কথাটা হলো, তাহলে নেক্সট আমরা আবারও সেশন হবে আমাদের বৃহস্পতিবারে সন্ধ্যা 7:30টায়। ওকে, জি ম্যাম। নেক্সট সেশন। তোমরা ভালো থেকো এবং নিরাপদ থেকো। আমরা কিন্তু একটা অনেক জটিল সময়ের মধ্যে দিয়ে পার করছি, সো আমরা আশা করছি পাশাপাশি তোমরা পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে যাবে। আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, তোমাদের থিসিসটা যেটা থিসিসের যে প্রোটোকল প্রেজেন্টেশন, এটা ডিলে করো না, আর 2 সপ্তাহের মধ্যে তোমরা এটা কমপ্লিট করে তাহলে আমরা একটা ডেট দিব, সো দ্যাট তোমরা একটা প্রেজেন্ট করতে পারো ইন ফ্রন্ট অফ দি আদার ফ্যাকাল্টিজ। সেখানে তোমার এথিক্যাল রিভিউ কমিটি যারা আছে, রিভিউ বোর্ড যেটা আছে, সেখানকার মেম্বাররাও থাকবে। আমাদের থিসিস অনেকটা রেডি, এখন আমরা প্রেজেন্টেশন কিভাবে করব? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়ার পয়েন্ট আচ্ছা, প্রেজেন্টেশন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পাওয়ার পয়েন্ট একটা হলো তোমার কপি পাঠাতে হবে, একটা রাইট আপটা তৈরি করতে হবে, স্ক্রিপ্ট যেটাকে বলছি সেটা করতে হবে, প্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দুটোই করতে হবে। আমার স্ক্রিপ্ট তো রেডি, এখন আমি এটা কার কাছে তোমারটা তো রেডি, তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে ফেলবা, সো দ্যাট এথিক্যাল রিভিউ কমিটিকে আমরা ইনভাইট করব। আর সবাইকে বলছি, সবাই রেডি হয়ে যাও, দেরি করো না, দেরি করলে কিন্তু তোমাদের ডাটা কালেকশন, অ্যানালাইসিস অনেক কাজ বাকি আছে। আমার স্ক্রিপ্টটা তো আপনিও দেখেছেন, তারপর হচ্ছে যে নাসরিন ম্যাডামও দেখেছেন। এখন কি আমি আটকে এখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুমি করবে এবং ওই বোর্ড মেম্বারদের কাছে আলাদা করে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হবে, তাহলেই ওটার এথিক্যাল ক্লিয়ারেন্স পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশনের পরে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা ভালো থেকো। আমরা কি নাসরিন ম্যাডামের মেইলে পাঠাবো আমাদেরটা রেডি করে? হ্যাঁ, পাঠাতে পারো, আমাদের যে আরসিএইচ ডিপার্টমেন্টাল যে মেইল আছে না একটা, সেই মেইলে পাঠিয়ে দিও। জি ম্যাডাম। ওকে ওকে, ভালো থাকো। আমার ম্যাডাম সুন্দর করে ক্লাস নাও। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই। Recording stopped.